আচ্ছা, শেয়ার হচ্ছে। হচ্ছে হচ্ছে হ্যাঁ হচ্ছে। হ্যাঁ। পিসি কে বোমা মেরে উড়াই দিতে হবে, হ্যাং করে প্রচুর। দিন যেদিন নিউ পিসি কিনবা সেদিন এই 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 পিসি কে প্রথমে সিম্পল হারমোনিক মোশনে রাখবো, সার্কুলার মোশনে রাখবো, দুনিয়ার সব আজাইরা মোশনে রাখবো এটাকে। হ্যাঁ, ঠিক বলছো। তারপর একদম এসকেপ ভেলোসিটি পাঠিয়ে দিব। ওকে স্টার্ট। ওকে, তো দাঁড়াও দেখি এখন নেক্সট কি কি আছে। প্রথমে একটা ইন্ট্রোডাকশন যাচ্ছে। এটা তোমাদের হুম সো প্রথমে হলো কি স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। গত ক্লাসে তোমাদের করানো হয়েছিল পোলার কোঅর্ডিনেট আর সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেট। ব্যাপারটা হলো গিয়ে তোমাদের কিছুটা মনে করিয়ে দিই। পোলার কোঅর্ডিনেটে ছিল হলো গিয়ে আর আর থেটা ভ্যারিয়েবল। কোন একটা পজিশনকে ডিফাইন করার জন্য আমরা আর আর থেটা ইউজ করতাম। আর স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে আমরা ইউজ করি হলো গিয়ে রো, জেড আর ফাই। অথবা এই রো কে অনেক সময় বাই কনভেনশন আর লেখা হয়। তারও টেক্সট করেছে কে? গত ক্লাসের চাপটা কঠিন ছিল। হ্যাঁ, ঠিক ওই সময় হলে গিয়ে বেশি টপিক হয়ে গেছিল। So, আজকে এটার চাপটা কিছুটা প্রশমিত হয়েছে। আচ্ছা দেখো, সো স্ফেরিক্যাল কোঅর্ডিনেটে কি ছিল আমাদের? রো ছিল, ফাই ছিল আর জেড ছিল। অথবা এই রো কে অনেক জায়গায় আর দেয়া হয় আর ফাই কে অনেক জায়গায় থেটা দেয়া হয়, কনভেনশন। সো এইভাবে আমরা একটা পজিশন ডিফাইন করতাম। এখন হলো গিয়ে ওটা ছিল সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে, এখন হলো গিয়ে স্ফেরিক্যাল কোঅর্ডিনেট। সো দেখতে কিছুটা এরকম। আহ হ্যাঁ, এই চিত্রটা বোঝা যাচ্ছে না, তাও আপাতত একটু দেখাচ্ছি এখানে। দেখো, এটা হলো গিয়ে জেড অ্যাক্সিস। এক মিনিট, ভালো কয়েকটা পিকচার দিতে চাইছিলাম, আজকে সকালে পারলাম না। এটা হলো গিয়ে জেড অ্যাক্সিস, এটা হলো গিয়ে এক্স অ্যাক্সিস, এটা হলো গিয়ে ওয়াই অ্যাক্সিস। সো এই ধরো সেন্টার, হ্যাঁ, এটা হলো গিয়ে সেন্টার। এখন আমরা একটা পজিশনকে ডিফাইন করব। ধরো এই যে এখানে একটা আমাদের কোন একটা পয়েন্ট আছে, এই পয়েন্টকে কিভাবে ডিফাইন করব? তো এই পয়েন্ট থেকে মানে অরিজিন থেকে এই পয়েন্টের সরাসরি দূরত্ব, সেটাকে দেয়া হয়েছে আর। অনেক জায়গায় রো দেয়া হয়, এখানে আর দেয়া হয়েছে। হ্যাঁ, অনেক জায়গায় রো দেয়া হয় বাই কনভেনশন। আর তোমার হলে গিয়ে এই পয়েন্ট পি থেকে এক্স ওয়াই প্লেনের সরাসরি যে দূরত্ব, লম্ব দূরত্ব, মানে জেড অ্যাক্সিসের যে দূরত্ব, সেটা হলো গিয়ে জেড। ঠিক আছে, ওকে, ফাইন। আর এই যে পয়েন্ট পি এর যে প্রজেকশন আছে এক্স ওয়াই প্লেনে, এটার যে একটা ছায়া আছে, এই ছায়াটা এক্স অক্ষের সাথে উৎপন্ন করছে ফাই কোণ। এক্স অক্ষের সাথে ফাই কোণ উৎপন্ন করছে। আরেকবার বলি, এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ হলো গিয়ে ফাই। এটা আবার অনেক জায়গায় থেটা দেয়, মানে কনভেনশন অনুসারে। আর এই পয়েন্ট পিটা জেড অক্ষের সাথে যে উৎপন্ন ছায়াটা করছে থেটা। পি থেকে ওয়াই অক্ষের দূরত্ব তো সেম না? পি থেকে ওয়াই অক্ষের দূরত্ব, যে এই যে ওয়াই দেখো। অক্ষের দূরত্ব। আচ্ছা, এই যে পি এর একটা ইয়া নিলা তুমি এখানে প্রজেকশন, তো পি থেকে ওয়াই অক্ষের দূরত্ব হবে এটা। সরি, এটা এটা হবে পি থেকে ওয়াই অক্ষের দূরত্ব। দেখো এই যে এই মানটা, হ্যাঁ। এটা হলো কি ওয়াই। আর এটার মান এই যে একটু পরেই বের করবো। তো আপাতত যা বলতেছি, দেখো এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, এই প্রজেকশনটা এক্স অক্ষের সাথে উৎপন্ন কোণ, সেটা হলো গিয়ে ফাই। ওরা ধরে নিয়েছে কোনটা ফাই, এই যে এটা ফাই, এটা এটা হলো গিয়ে ফাই। অনেক জায়গায় থেটা দেয়। আর এই যে পি যেটা আছে, এটা জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ হলো গিয়ে থেটা। এটা আবার অনেক জায়গায় ফাই দিয়ে দেয়। তো তুমি যেকোনো ইচ্ছা, যেটা ইচ্ছা ফলো করতে পারো। ঠিক আছে, আবার বললাম যে রোটাকে অনেক সময় আর দেয়, আবার অনেক সময় রো দেয়। তো আমরা একটা পজিশনকে কিভাবে ডিফাইন করব? আমরা প্রথমে দেখবো যে পি পয়েন্টটা অরিজিন থেকে কতটুকু দূরত্বে আছে, এটা ধরে নিলাম আর অথবা রো। এন্ড দেখবো যে এই পিটা জেড অ্যাক্সিসে কতটুকু হাইটে আছে এক্স ওয়াই প্লেন থেকে, সেটা হলো গিয়ে জি অথবা জেড বলে অনেকে। তারপর এই প্লেন মানে প্রজেকশনটা এক্স অক্ষের সাথে কি কোণ উৎপন্ন করছে, এক্স অক্ষের সাথে, ওয়াই অক্ষের সাথে না। এক্স অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হলো গিয়ে ফাই অথবা থেটা। আর এই পিটা জেড অক্ষের সাথে যে কোণ উৎপন্ন করছে সেটা হলো গিয়ে থেটা অথবা ফাই। তোমার উপর ডিপেন্ড করে কোনটা নিবা। সো আচ্ছা, এই চিত্রটা এখন বুঝাই দিব নাকি? এটা আসলে ওই যে জিএফ ফর্ম দিলে বুঝতে পারতে ভালো। আচ্ছা দেখো, এখানে কি আসলে বোঝাতে চাচ্ছে, যে
আর এখানে আমার কোশ্চেন হচ্ছে যে বলো। এই যে এক্স অক্ষটা মানে হ্যাঁ, এক্স অ্যাক্সিসটা হচ্ছে ওই ব্যাসার্ধের যে প্লেটটা মানে এই যে এই ইয়ার উপর এটা এর উপর তাই না? মানে এটা তো মনে হচ্ছে যে নিচের দিকে, কিন্তু এটা না আসলে নিচে, হচ্ছে হ্যাঁ হ্যাঁ, ব্যাসার্ধের উপর। এটা আসলে এই যে এরকম, এরকম এক্স অ্যাক্সিস এর এরকম। হ্যাঁ হ্যাঁ, ওইটাই বলতে চাচ্ছিলাম, হুম, কিন্তু মনে হচ্ছে আম, যে নিচের দিকে। মনে হচ্ছে হ্যাঁ, থ্রি আর দেখে। তুমি যদি এই জিনিসটা যদি না বুঝো, ওই ফার্স্ট দিনে দেখবা নন ক্যালকুলাস বেচে ভেক্টর ক্লাসে করাইছিল এই জিনিসটা, যে না আচ্ছা, বুঝো এই যে তুমি এরকম পাবা। দেখতে কিছুটা, দেখো এরকম। ধরো এটা হ্যাঁ, হলো এটা গিয়ে পাবা। ওয়াই, এটা হলো গিয়ে জেড, আর এক্স হলো গিয়ে তোমার মুখের দিকে আসতেছে, এটা তোমরা দেখতে পাচ্ছ না। হ্যাঁ, আর এটা হলো গিয়ে এটা হলো গিয়ে তোমার ডায়ামিটার, পরিধি, সার্কামফারেন্স। এক্সটা কোথায় আসতেছে? এক্সটা এই যে পরিধির মধ্যে আছে। এটা দেখলে মনে হচ্ছে নিচে গেছে, কিন্তু না, এক্স হলো গিয়ে এখানে, এই যে এখানে টাচ করছে। ঠিক আছে, মানে দুই তিনটা অক্ষের মধ্যবর্তী কোণ সবসময় 90 ডিগ্রি হতে হবে। আচ্ছা, তো এটা দেখো এখন, এই একটা পয়েন্ট আমরা এখানে কিভাবে ডিফাইন করব। ধরো আমরা চাচ্ছি একটা স্ফিয়ারের ভলিউম বের করতে, একটু মজার একটা আইডিয়া দিই, স্ফিয়ারের ভলিউম বের করতে। তো আমরা দেখো কি করতে পারি। প্রথমে ধরো এখানে একটা পার্টিকেল নিলাম, তারপর এটার রেডিয়াস কি, আর সরাসরি দূরত্ব। তো এই পার্টিকেলটাকে ইন্টিগ্রেশনের মাধ্যমে সম্পূর্ণ এই সার্কুলার পথটাকে ঘুরায় আনলাম ইন্টিগ্রেশনের মাধ্যমে। এখন জিজ্ঞেস করো না কিভাবে, এটা পরবর্তীতে বুঝতে পারবা। সম্পূর্ণ সার্কুলার পথটাকে ঘুরিয়ে আনলাম, আর তারপর একটু কমাই, দেখো এই যে রেডিয়াসটা আছে না, রেডিয়াসটার যে থেটা, এই যে থেটা, এটাকে একটু কমিয়ে দিই। কমিয়ে দিলে দেখো রেডিয়াস, মানে পরবর্তী রেডিয়াস হবে এই জায়গায়। তো এইখানে আরেকটা সার্কেল তৈরি হবে। হ্যাঁ, তো এরকম প্রত্যেকটা সার্কেল কত থেকে কত পর্যন্ত, বলো তো, কত থেকে কত পর্যন্ত? এই দেখো, সর্বোচ্চ সার্কেলের রেডিয়াসের মান হবে এইখান থেকে এই পর্যন্ত হবে মনে হয়, মানে কোণের মান। কারণ এই সার্কেলটা প্রথমে এতটুকু হবে, তারপর সার্কেলটা এতটুকু হবে। সার্কেল শুধুমাত্র বৃদ্ধি পাচ্ছে, বড় হচ্ছে। এখানে বড় হবে, রেডিয়াস বাড়তেছে, এখানে সমান এরকম সর্বোচ্চ হবে, আবার এখানে ছোট হয়ে যাবে। তো এরকম করে তুমি একাধিক লিমিটের মাধ্যমে এই যে স্ফিয়ারের ভলিউম বের করতে পারো। এটা হলো গিয়ে স্পেশালি তুমি মাল্টিভেরিয়েবল ক্যালকুলাসে পাবা, এটার বিষয় না, তাই এটা যদি না বুঝছো সমস্যা নেই। নেক্সটে যাই, দেখি নেক্সট একটু ভালো কোনো পিকচার যদি থাকে তাহলে আরো ভালো করে বুঝতে পারবা কোঅর্ডিনেটটা। ওকে, হ্যাঁ, এই যে ভালো একটা পিকচার আছে। সো আমরা এখন একটু ক্লিয়ারলি দেখবো। ওকে, এই দেখো, এক্স, এটা হলো গিয়ে রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম, এক্স ওয়াই জেড। এক্স থেকে ওয়াই এর দিকে ক্রস প্রোডাক্ট করো, তাহলে তোমার থাম্ব পয়েন্ট করবে জেড অ্যাক্সিসে। এটা হলো রাইট হ্যান্ডেড কোঅর্ডিনেট সিস্টেম। এই যে এক্স এর সাথে উৎপন্ন কোণ ফাই। ওকে, জেড অ্যাক্সিসে উৎপন্ন যে অতিক্রান্ত দূরত্ব, জেড অ্যাক্সিসে অতিক্রান্ত দূরত্ব বা তোমার এক্স ওয়াই প্লেনের উপর যে প্রজেকশনের যে লম্ব দূরত্ব, এটা হলো কি তোমার জেড। ওরা এখানে জেড দেয় নেই যদিও, কারণ এটা ডিফাইন করে, এটা লাগে না, শুধুমাত্র এটা দিলেই হয়ে যায়। আমরা এখানে ধরে নিয়েছি কারণ আমরা কনভার্ট করতে চাচ্ছি ওই এক্স ওয়াই এর মধ্যে। ওই কনভার্টটা, ওই তোমার কনভার্সনটা হলো কি আগের স্লাইডে আছে, এটা দেখানোর পরে আমি ওখানে চলে যাব। আর ওয়াই কোঅর্ডিনেটটা কোনটা দেখো, ওয়াই কোঅর্ডিনেট, এটা হলো কি ওয়াই কোঅর্ডিনেট। আর এক্স কোঅর্ডিনেট কোনটা হবে? এক্স কোঅর্ডিনেট, এটা তোমরা পারবা কারণ আগের ক্লাসে সেম জিনিসই বুঝিয়েছিলাম। এটা হলো কি এক্স কোঅর্ডিনেট এর মান, আর এটা হলো কি জেড কোঅর্ডিনেটের মান। সো এই যে বলেছিলাম জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ থেটা, জেড অক্ষের সাথে উৎপন্ন কোণ থেটা। এখান থেকে একটু চিন্তা করো যে জেড অ্যাক্সিস এর মান কত হবে, মানে জেড কোঅর্ডিনেটের মান কত হতে পারে। বিষয়টা দেখো, এই যে এই প্যারালেলোগ্রাম বা যে সামান্তরিক আছে এর দিকে তাকাও, তাহলে দেখো এটা একটা সমকোণী ত্রিভুজ হবে। এখান থেকে একটা লম্ব টানো, সমকোণী ত্রিভুজ। তো এটা হলো গিয়ে অতিভুজ, আর এটা হলো গিয়ে তোমার থেটা। তো তোমার তো এই মানটা লাগবে, এই মানটাই তো মূলত এই মান। এটা কত হবে? আর কস থেটা। আর কস থেটাই হলো গিয়ে তোমার জেড অ্যাক্সিস এর মান। তো এরকম করে প্রত্যেকটা কোঅর্ডিনেটের মান বের করা যায়। তারপর দেখো তোমার এক্স এর মান কত হতে পারে। এটা যদি এক্স হয়, এটা যদি এক্স হয় তাহলে এই যে প্রজেকশনের মান কত, আগে এটা দেখি। এই প্রজেকশনের যে লেন্থ, এটা হবে আর সাইন থেটা। কারণ এটার মান হলো কি আর সাইন থেটা, তাহলে এটার মান আর সাইন থেটা। এইটাকে আমরা কি করা যায়, এটাকে আমরা এই যে কস করে নিই, মানে এইটার যে এতটুকু উপাংশ আছে, এই যে এই লেন্থের, সেটাই তো আমার এক্স কোঅর্ডিনেট। তো এটার মান ছিল আর সাইন থেটা, এটার যদি আমরা কোঅর্ডিনেট বের করি এই পাশে, মানে কস থেটা নেই, কস ফাই নেই, তাহলে তো হয়ে যায়। তাহলে এক্স কোঅর্ডিনেটের মান কত আসে? আর সাইন থেটা কস ফাই। হ্যাঁ, এরকম আসার কথা। সিমিলারলি ওয়াই এর ক্ষেত্রে আসবে আমার আর সাইন থেটা সাইন ফাই। সেইভাবে করে কোঅর্ডিনেট বের করতে পারো। দেখি তো আগের স্লাইডে কোঅর্ডিনেট নিয়ে কিছু আলোচনা করা হয়েছিল নাকি। এই দেখো,
এই যে এক্স ছিল কি বলেছিলাম না, আর সাইন থিটা কস ফাই, ওয়াই আর সাইন থিটা সাইন ফি। এটা তোমরা মুখস্থ করা লাগবে না, এটা দেখেই বের করতে পারবা। জেড কি, ওই যে প্রথমে বলেছিলাম, জেড হলো কি এটার তুমি এতটুকু উপাংশ নাও, এতটুকু উপাংশ, এটা হলো কি তোমার আর কস থিটা। আর ইয়ে পড়েছিলে না ঘন জ্যামিতিতে এসএসসি তে, যে কর্ণের দৈর্ঘ্য কিভাবে বের করে? তুমি এখানে একটা আয়ত ভেবে নাও, আয়তাকার বক্স, রেক্ট্যাঙ্গুলার কিছু একটা আছে, আমি যদি 3D রাখতে পারতেছি না এখানে। তো সেটার কর্ণের দৈর্ঘ্য কত হবে? এই যে এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, রুট ওভার করে দেবে। সেম মানে এইভাবেই ভেক্টরে দেখানো হয়েছিল যে ত্রিমাত্রিক ভেক্টরে তোমার মানে মানটা কিভাবে বের করতে হয়, ঠিক আছে? আর এই যে থেটার মান কিভাবে বের করতে পারো? থেটার মান, থেটার মান বের করা যায়, দেখো ওরা কি লিখছে, জেড বাই আর। জেড কোনটা? জেড হলো কি এটা, আর কোনটা? অতিভুজ। তো কস থিটা কি? ভূমি বাই অতিভুজ, কবরে ভূত অনেক, তো ইনভার্স করে দাও, কস ইনভার্স হয়ে গেল থেটার মান, ঠিক আছে? তারপর ফাই এর মান দেখো কিভাবে বের করছে ওরা। ফাই এর মান ওরা বলছে ওয়াই বাই এক্স। হ্যাঁ, এটা তো কোনো সমস্যাই নেই, কারণ এই যে এক্স যেহেতু এটা হলো কি এক্স, আর এখানে তুমি থেটার মান দেখো, লম্বাভূত ট্যান থেটা, ট্যান ইনভার্স করে দাও, কি জানি টেক্সট করেছে, বুঝছি, ওকে ঠিক আছে। হ্যাঁ, সো দেখি এখন নেক্সটে কি আছে। আচ্ছা, এখানে সামান্য একটু আরেকবার দেখানো হয়েছে সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে কি ছিল, মনে করার চেষ্টা করি। সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটে আমার একটা জেড অ্যাক্সিস ছিল অলরেডি, জেড মানে আমার জেড কে প্রকাশ করা লাগতো পার্টিকেলের পজিশন ডিফাইন করার জন্য। আচ্ছা, হ্যাঁ, সো এই জেড এক্স, এটার একটা প্রজেকশন নিবা, এটা এখানে ফাই কোণ উৎপন্ন করছে, আর কোনো কোণের সমস্যা নেই, আর কোনো কোণ দরকার হয় না, কারণ এটা হলো গিয়ে শুধুমাত্র আমার এই বরাবর কাজ করবে এদিক থেকে। এটা ডিফাইন করা হয় আর দিয়ে, জেড দিয়ে, আর হলো গিয়ে ফাই দিয়ে, শেষ। আচ্ছা, এখন ভলিউম, এখানে ভলিউম কিভাবে বের করতে যায়, কিভাবে বের করতে পারি আমরা দেখি তো। দেখো আমরা এখানে সামান্য কিভাবে করছে দাঁড়াও, এখানে আর কোনটা, হ্যাঁ আচ্ছা এইদিকে তাকাও আমার দিকে, এখানে থেটা, এটা ধরো আর, এটা হলো গিয়ে আর, ঠিক আছে? সো এই থেটা পরিমাণ আসার পর, থেটা পরিমাণ আসার পর ডি থেটা পরিমাণ তুমি সরে গেলা, ডি থেটা খুবই ছোট একটা অ্যাঙ্গেল, জিরো এর কাছাকাছি সরে গেলা, ঠিক আছে বুঝলাম। তাহলে এইখানে একটা ছোট আর্ক উৎপন্ন হবে না, এই যে জায়গায় আর্ক, দাঁড়া একবার মুছে দেই, এই আর্কটার লেন্থ কত হবে? আর ডি থেটা, হায়ার ম্যাথ পড়েছিল তো তোমরা অবশ্যই। এটা হবে কি, এটা হলো কি আর, এটা হলো কি ডি থেটা। তো ডি থেটা এতটাই ক্ষুদ্র অ্যাঙ্গেল যাতে রেডিয়াসের তো পরিবর্তন হবে না এমনিতেও, আর এখানে সমস্যা হয় না। তো এটাকে আমরা কি বলতে পারি, আর ডি থেটা, রেডিয়াসকে বা আর্ক লেন্থকে, সমস্যা নেই। দেখো ওরা এটাই লিখছে আর ডি থেটা। এরপর আরেকভাবে তাকাই অন্যদিকে, যে আমরা একটা ডাইমেনশন পেলাম এখানে আর ডি থেটা। এটা ক্ষুদ্রতম কোণের, ওই যে ক্ষুদ্র করে যে ছোট করে কোণের মান হচ্ছে ডি। হম, হ্যাঁ ডি দেখা একদম যায়, দেখা যায় না যেটা চোখ। হ্যাঁ চোখ দিয়েও দেখা যায় না মলিকুলার লেভেলে। ডি থেটা বা ডি ফাই, ডি মানে ডিফারেন্সিয়াল প্রকাশ করে, অনেক ক্ষুদ্র, জিরো এর কাছাকাছি, ইনফিনিটেসিমাল। আচ্ছা, তো এইটা পাইলাম আমরা আর ডি থেটা। এখন এদিকে তাকাও, এর যে প্রজেকশন, ধরো এই প্রজেকশনটা এখানে, তোমার এটা ছিল আর, তো আর এর প্রজেকশনটা এই জায়গায় আসছে, এই জায়গায়। তো এটা হলো কি তোমার ফাই কোণ ছিল, এখানে ফাই কোণ। তো এই ফাই কোণ আসার পর সামান্য একটু ডি ফাই পরিমাণ তুমি সরে গেলা, তো ডি ফাই পরিমাণ সরে গেছো, এইখানে এতটুকু অতিক্রম করছে দূরত্ব। তো এটার মান কত হবে দেখো তো। এটার মান বের করা যায় এইভাবে, যে এই পয়েন্ট থেকে এখানে একটা লম্ব দূরত্ব নিবা, এই পয়েন্ট থেকে, সেটা হলে গিয়ে এইখানে রেডিয়াস, এই যে এতটুকু যে ঘুরছে, এই যে সার্কেলটা যে ঘুরছে এখানে, হ্যাঁ এই সার্কেলের রেডিয়াস বের করতে হবে না, কারণ আমরা তো আর ডি থিটা অ্যাপ্লাই করতে চাইতেছি। সেটা কিভাবে করব? জাস্ট তুমি হলে গিয়ে এইখানে একটা রেডিয়াস নাও, এটা হলে গিয়ে আর, ধরো আর প্রাইম, তো সেটাকে তুমি ডি ফাই দিয়ে গুণ করে দাও, তাই হবে। ঠিক আছে? বুঝতে পারছো তো আই গেস। তো এই আর ফাই এর মান কি, আর প্রাইমের মান কিভাবে বের করবা? এটা ছিল আর, ঠিক আছে, এটা ছিল আর, এটা ছিল থেটা। তো তুমি জাস্ট এতটুকুর মান বের করো, এটা হলো গিয়ে অতিভুজ, এটা হলো গিয়ে থেটা। তো তুমি সাইন থেটা বের করবা, এটার মান যা, এই দৈর্ঘ্যের মানটা, সাইন থেটা বের করো, আর
সাইন থেটা, সেটা হলো গিয়ে পরবর্তী রেডিয়াসের মান। তো আর সাইন থেটার সাথে কি গুণ করতে হবে? ডি ফাই গুণ করতে হবে। ডি ফাই গুণ করলে আমরা এতটুকুর আর্ক লেন্থ পাবো। ঠিক আছে, আর্ক লেন্থ পাবো, কিন্তু আর্ক লেন্থটা আসলে এখানে স্ট্রেট হয়ে যাবে, একটা আয়ত চিন্তা করতে পারো, কারণ ইনফিনিটেসিমাল অ্যাঙ্গেলে এটা আসলে স্ট্রেট লাইন। স্ট্রেট লাইন। তো আমরা দুইটা কোঅর্ডিনেট পেলাম, মানে দুইটা ডাইমেনশন পেলাম। এক হলো গিয়ে এভাবে, আর এক হলো গিয়ে এভাবে। ঠিক আছে, একটা কি ছিল? একটা ছিল আর ডি থেটা, আর ডি থেটা। আর একটা ছিল কি? আর একটা ছিল আর সাইন থেটা, যেটা এই রেডিয়াস, তার সাথে ডি ফাই গুণ। আর সাইন থেটা তার সাথে কি গুণ আছে? ডি ফাই গুণ আছে, ক্ষুদ্রতম অ্যাঙ্গেল, কারণ আমরা আর্ক লেন্থ বের করছি। আরেকটা কথা মনে রাখবা, ক্যালকুলাসে যত সূত্র দেখবা, যত সূত্র আছে না কেন, সবগুলো রেডিয়ানে ডিফাইন করা। তুমি সাইন থেটাকে ইন্টিগ্রেট করলে এত আসবে, এগুলো সবকিছু তোমার রেডিয়ানে ডিফাইন করা, অন্য কোনো কিছু ডিফাইন করা না। তুমি এখানে ডিগ্রি ইউজ করতে পারবা না কখনোই, ডিগ্রি ইউজ করলে তোমার ভুল আসবে। তারপর হ্যাঁ, আমরা কয়টা ডাইমেনশন পেলাম? দুইটা ডাইমেনশন পেলাম। তো আমার এই ভলিউম বের করতে কয়টা ডাইমেনশনের দরকার হয়? তিনটা। ভলিউম ত্রিমাত্রিক। আরেকটা ডাইমেনশনের কথা চিন্তা করো, বাবা কোথায়? অবশ্যই আছে, এই যে দেখো, এইখানে হলে কি আর রেডিয়াস, তো তারপর আর পর্যন্ত গিয়ে তুমি ডিআর পর্যন্ত গেলা, সামান্য একটু অ্যাঙ্গেল, সামান্য একটু দ্রুত সামনে গেলা, তো থিকনেসটা কত? ডিআর, পুরুত্ব। তো আমরা কয়টা জিনিস পেলাম? আচ্ছা, এটাও হারলাম, মুছে দিয়েছি। সো আগে ছিল এটা, এই দেখো এটা ছিল আগে সবার প্রথমে, মানে সেকেন্ডে ছিল এটা, ফার্স্টে ছিল এটা, এখন আরেকটা কি পেয়ে গেলাম? এটা পেয়ে গেলাম। তো এই তিনটা অ্যাক্সিসকে, মানে তিনটা কোঅর্ডিনেট, সরি তিনটা ডাইমেনশনকে যদি গুণ করে দিই, তাহলে তো ভলিউমটা আসবে না। তো ভলিউম দেখো, আর সাইন থেটা ডি ফাই, এর সাথে ডি আর, এর সাথে আর ডি থেটা। তো আলটিমেটলি কি আসতেছে? এই আর 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 স্কোয়ার, আর স্কোয়ার সাইন থেটা ডি থেটা ডি ফাই ডি আর, এটা হলো কি আমার ভলিউম। এই দেখো ভলিউম, ক্ষুদ্রতম যে ভলিউম ডিভি, মানে ইনফিনিটেসিমাল আয়তন, সেটা হলো গিয়ে আর ডি থেটা, আর স্কোয়ার সাইন থেটা ডি থেটা ডি ফাই ডি আর। সো এটা আসলে মুখস্থ করে না, আমি মুখস্থ করিনি, এটা দেখলে এখান থেকে বের করা যায় যে কোনো সময়। জাস্ট তুমি মনে রাখবা কিভাবে পজিশন ডিফাইন করতে হয়। ঠিক আছে, আই গেস সমস্যা হবে না। টেক্সট কে করেছে দেখি, মিউট করে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। এটা কিউব এর ভলিউম, হ্যাঁ কিউবের ভলিউম, কিউব না, মানে একটা রেক্টাঙ্গেল চিন্তা করো, শেষ। আচ্ছা দেখি নেক্সট কি আছে। ইলেকট্রিক পটেনশিয়াল, এখানে তোমার অনেকগুলো টপিক আছে। সো ইলেকট্রিক পটেনশিয়াল কি, এটা নিয়ে আলোচনা করা হবে। এসএসসি তে তোমরা অবশ্যই পড়ে আসছো ইলেকট্রিক পটেনশিয়াল। সংজ্ঞাটা এরকম ছিল, মানে এসএসসি লেভেলে যেটা ডেফিনিশন করছে ফর্মুলা থেকে। আমি আরেকবার বলতেছি সংজ্ঞাটা কি ছিল। সেটা ছিল মেবি যে কোনো একটা চার্জের তড়িৎ ক্ষেত্র থেকে, মানে অসীম দূরত্ব থেকে একক ধনাত্মক আধানকে কোনো একটি তড়িৎ ক্ষেত্রের কোনো বিন্দুতে আনতে যে কাজ হয়, তাকে বলা হয় কি? বিভব। তো কাজ হয়, এটা আসলে বিভব পার্থক্যের সংজ্ঞা। কিন্তু সমস্যা হবে না, কারণ অসীম থেকে যেহেতু সংজ্ঞা ডিফিনিশনটা আসছে অসীম থেকে, তো অসীমের বিভবের মান হলো কি জিরো। তো অসীমের বিভবের মান যদি জিরো হয়, তোমার ফাইনাল পটেনশিয়াল থেকে জিরো বাদ দেওয়া যা কথা, সেটা আসলে তোমার বিভব পার্থক্যের মানও হবে, এবং ওই পয়েন্টে পটেনশিয়ালের মানও হবে, মানে মানটা সমান হবে। আমি যদি বলি ধরো যে 10 আর হলো গিয়ে জিরো এর পার্থক্য 10, তো এখন তোমাকে জিজ্ঞাসা করছে যে জিরো এর সাথে কার পার্থক্য বের করছো? কার পার্থক্য? 10-এর পার্থক্য বের করছো। তো পার্থক্যের মানও 10, এবং কার পার্থক্য বের করছো, এটা হলো গিয়ে 10। তো ব্যাপারটা এরকম যে ভোল্টেজ ডিফারেন্সের মানও, পটেনশিয়াল ডিফারেন্সের মানও হলো গিয়ে তোমার সেম থাকবে। আর ওইটা হলো গিয়ে তোমার যেই পয়েন্টে পটেনশিয়ালটা ছিল শেষে ওই পয়েন্টে, কারণ অসীমে পটেনশিয়ালটা জিরো হয়। পটেনশিয়ালের ফর্মুলাটা একটু মনে আছে আই গেস তোমাদের, সেটা ছিল কে কিউ বাই আর, একটু পরে দেখানো হবে। সো 1/r যেহেতু ফ্যাক্টর আছে, তো 1/r হলে গিয়ে তোমার গ্রাফটা যদি দেখো, সেটা হলো গিয়ে হাইপারবোলিক গ্রাফ। ওইটাও এই গ্রাফ নিয়ে একটু পরে আলোচনা করা হবে। এর মানে তুমি যত ডিস্টেন্স, যত দূরে যাবা, তোমার পটেনশিয়াল কমতে থাকবে, আর অসীমে গেলে তো জিরো, কারণ 1/r এর মান জিরো। আচ্ছা নেক্সট, এই যে ধরো এখানে একটা কিউ চার্জ আছে, তো কিউ চার্জ থেকে আরেকটা কথা, পটেনশিয়াল একটা স্কেলার কোয়ান্টিটি, তো এর দিক নিয়ে তোমার টেনশন নেওয়ার কোনো প্রশ্নই আসে না। এই কিউ চার্জ থেকে আর দূরত্বে
পটেনশিয়াল হলে গিয়ে ভি, এর মান কত হবে এটা এখন আমরা দেখবো কিভাবে বের করে। সো তোমরা যেহেতু ক্যালকুলাস বেস, আমরা ক্যালকুলাস অ্যাপ্লাই করবো। প্রথমে দেখো জেনারেল ফর্মুলা যেটা ছিল, এই ফর্মুলাটা আসছে কিভাবে এটাও দেখানো হবে। এক মিনিট। হ্যাঁ, ইলেকট্রিক পটেনশিয়াল অ্যারাউন্ড এ পয়েন্ট চার্জ, এটা একটা পয়েন্ট চার্জ আর দূরত্বে পটেনশিয়াল ভি। কি লিখছে? at any point around a point charge the electric potential is given by h, v is equal to kq by r, যেখানে q the point charge c। আচ্ছা, kq by r যে বললাম আমি, পটেনশিয়াল যে মান, সেই চার্জটা কোনটা, কিউ কোন চার্জ? কিউটা হলো গিয়ে আমার যেই চার্জের জন্য আমি পটেনশিয়াল বের করবো। ধরো এই চার্জের জন্য আমি এই অ্যারাউন্ডে এখানে একটা পটেনশিয়াল বের করতে চাচ্ছি এই পয়েন্টে, তো এই পয়েন্টে তোমার পটেনশিয়াল বের করবো। তো এখানে কোন কিউ ইউজ হয়েছে, এটা হলো গিয়ে তোমার যেই চার্জের জন্য বের করতেছো। হ্যাঁ, স্লাইডটা দিয়ে দিব। ওকে, সো হ্যাঁ, এটা হলো ফর্মুলা। আচ্ছা, এখন এটা কখন অ্যাপ্লাই করা যায়, মানে এই ফর্মুলাটা আসলে আসছে কিভাবে, কি বেস করে? ওরা ধরে নিচ্ছে যে ইনফিনিটে পটেনশিয়াল হলে গিয়ে জিরো, ইনফিনিটিতে পটেনশিয়াল জিরোই হবে। কারণ দেখো ইনফিনিটিতে রেডিয়াসের মান কত, এখান থেকে দূরত্ব কত, ইনফিনিটি। সো 1/ইনফিনিটি জিরো, আলটিমেটলি জিরো পটেনশিয়াল। সেই ফর্মুলাটা একটু নোট করে রাখো, এটা এসএসসি তে ছিল। এখন আসলে এটা কিভাবে আসলো একটু দেখাই, ভেক্টোরিয়ালি দেখাই। আমরা ইলেকট্রিক ফিল্ড কি পড়েছিলাম কালকে? 1/4πε0 q/r²। আর এখানে হয়ে গিয়ে আর ক্যাপ হলো গিয়ে যেদিকে তোমার দূরত্ব নিতেছো সেই দিকে ক্রিয়া করবে ইলেকট্রিক ফিল্ডটা, অর্থাৎ ফিল্ড লাইন যেদিকে সেদিকে ক্রিয়া করবে তোমার ইলেকট্রিক ফিল্ড, বা ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন সেদিকে হবে। তো ফিল্ড লাইন এদিকে, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন এদিকে। ফিল্ড লাইন যদি এদিকে হয়, নেগেটিভ চার্জ পজিটিভ চার্জ, তখন সরি আচ্ছা হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন তখন এদিকে হবে। এখন এখানে একটা তাকাও আগে, এই একটা ফর্মুলা তোমাদের মনে রাখতে হবে যে ইলেকট্রিক ফিল্ড পটেনশিয়ালকে ডিফারেন্সিয়েট করো এবং তার সাথে একটা মাইনাস দিয়ে দাও, তাহলে একটা ইলেকট্রিক ফিল্ড আসবে। এটাকে বলা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড। মূলত আসলে সূত্র ছিল এরকম যে পটেনশিয়াল ভেক্টর ক্যালকুলাসে পড়বা, নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ ইলেকট্রিক ফিল্ড হলে গিয়ে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পটেনশিয়াল, যেটা এখন মানে পরের স্লাইডে হালকা দেখাবো, বুঝাবো না ব্যাপারটা কি। কে টেক্সট করছে? এগুলো সব ফর্মুলা, না, ফর্মুলা ডিরাইভ করা হবে। এটা হলো গিয়ে ফর্মুলা, ঠিক আছে? এটাও একটা ফর্মুলা। আচ্ছা দাঁড়াও এক মিনিট। হ্যাঁ, ওকে। সো একটা জিনিস তোমাদের একটু মনে রাখতে হবে যে পটেনশিয়ালকে ডিফারেন্সিয়েট করবা। পটেনশিয়াল কিসের ফাংশন বলো তো? পটেনশিয়াল কি একটা দূরত্বের ফাংশন না? ওই যে কে কিউ বাই আর, আরটা কি? পজিশন ভেক্টর। কে কি লিখতেছি, কে কিউ বাই আর। সো এই আরটা কি, এটা পজিশন ভেক্টর না? ভেক্টর ক্লাসে পড়েছিলাম পজিশন ভেক্টর। তো পজিশন ভেক্টর তো এক্স ওয়াই জেড এর একটা ফাংশন। হ্যাঁ, এক্স কমা ওয়াই প্লাস জেড, মানে এটা দিয়েই তো রিপ্রেজেন্ট করা হয়। তো যদি এটা এক্স ওয়াই জেড এর ফাংশন হয়, তাহলে নেট যে পটেনশিয়াল সেটাও এক্স ওয়াই জেড এর ফাংশন। তো এটাকে আমরা কিসের সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি? পজিশন ভেক্টরের সাপেক্ষে। এটা যদি করো তাহলে তুমি পাবা ইলেকট্রিক ফিল্ডের মান। এটা একটা ফর্মুলা মনে রাখবা। তাহলে দেখো এটা অনেক ইজি হয়ে গেছে। আমরা যদি ইলেকট্রিক ফিল্ড জেনে থাকি, তাহলে আমরা পটেনশিয়ালের মান বের করতে পারবো কিভাবে? ডিআরটাকে ওই সাইডে পাঠিয়ে দাও, আর এখানে মাইনাসটাকে ওই সাইডে পাঠিয়ে দাও, মাইনাস ডিআর। তাহলে এখন কি থাকবে এই সাইডে, দেখো তো ডিভি থাকতেছে। তো এখন দুই সাইডে যদি তুমি ইন্টিগ্রেট করো, তাহলে তো আমার পটেনশিয়াল, এটা ইন্টিগ্রেট করলে ডিভি কে ইন্টিগ্রেট করলে কি আসে, ভি আসে। পটেনশিয়ালের মান বের হয়ে গেল। ভি আসলো, এই যে এখন পটেনশিয়াল মান বের করতে পারবা। যদি যদি তুমি এখানে ই এর ভ্যালুটা জানো ইন টার্মস অফ আর, তখন তুমি ইন্টিগ্রেট করতে পারবা ইজিলি। তো দেখো ওরা এখানে এরকম করে ইন্টিগ্রেট করেছে। প্রথমে আমরা জানতাম ফর্মুলা ই এর মান এটা, তো ওরা এখন ইন্টিগ্রেট করবে। আমরা জানি যে এখান থেকে মাইনাস ডিআর কে ইন্টিগ্রেট করলে, মাইনাস ই ডিআর কে ইন্টিগ্রেট করলে তোমার আসবে হলো গিয়ে পটেনশিয়াল, ঠিক আছে? তো এখন দেখো একটা জিনিস, এটাকে ইন্টিগ্রেট করতেছো না, এটাকে ইন্টিগ্রেট করতেছো, সামনে একটা মাইনাস আছে, তো মাইনাসটা আমরা আগে নিয়ে আসলাম।
এই যে দেখো 1 এর আগে এখানে একটা মাইনাস নিয়ে আসলাম। তো এখানে কনস্ট্যান্ট কি কি আছে এই রাশিটার মধ্যে? কনস্ট্যান্ট আছে 1/4 পাই এপসিলন নট, কিউ কনস্ট্যান্ট আছে। তো কিউটাকে আপাতত দেখো না, ওরা এখানে নিয়ে আসে নাই। আচ্ছা, মনে হয় ধ্রুবর ওই যে নেট, ধ্রুবর হলে গিয়ে কারেন্ট চলে গেছে বাসায়, বলেছিল। আচ্ছা দেখো, সো দেখো এখানে হলে গিয়ে 1/4 পাই এপসিলন নট হলে গিয়ে একটা কনস্ট্যান্ট, এটাকে আমরা বাইরে নিয়ে আসলাম। সামনে একটা মাইনাস ছিল না, একটু আগে দেখালাম এই যে মাইনাসটা, তো মাইনাসটা নিয়ে আসলাম। তো কিউটাও কনস্ট্যান্ট, বাট ওরা এখানে আনে নাই। আমরা এখনই চাইলে আনতে পারি, সমস্যা হবে না, সেমই রেজাল্ট আসবে। তাও এখানে বলবো, ধরো কিউটাকে এখানে নিয়ে আসলো, হ্যাঁ, তো এখানে কি থাকবে? 1/r²। তো কিউটা সামনে নিয়ে আসলে 1/r² থাকতেছে। তো তখন দেখো ইন্টিগ্রেট করতেছে এইভাবে, ইন্টিগ্রাল অফ 1/r²। আর এখানে হলো গিয়ে একটা জিনিস আছে, সেটা হলো গিয়ে আর ক্যাপ, তার সাথে ডট প্রোডাক্ট ছিল ডিআর এর। ভেক্টর ভেক্টর করতেছি, কিন্তু ইন্টিগ্রেশনের মধ্যে একটা ভেক্টর আছে। ব্যাপারটা একটু চিন্তা করো, এখানে ছিল আর ক্যাপ, এখানে আর ক্যাপ ছিল, আর আমরা ইন্টিগ্রেট করতেছি ডিআর এর সাপেক্ষে। এটাও একটা ভেক্টর, এটা একটা ভেক্টর। তো ডিআর কে কি লেখা যায়? ডিআর যদি ক্যাপ থাকে তাহলে এটাকে এইভাবে লেখা যায়, ডিআর এর মান আর তার সাথে ইউনিট ভেক্টর আর এর দিকে। ওই যে পড়েছিলাম না, যে এক্স অক্ষের যে কম্পোনেন্ট তাকে কিভাবে লেখা যায়? এক্স অক্ষের কম্পোনেন্টের মান আর এক্স অক্ষের দিকে যে ইউনিট ভেক্টর, সেটাকে এক্স ক্যাপও লিখতে পারো, অথবা ডট প্রোডাক্ট আছে, অথবা তুমি এটাও লিখতে পারো যে এক্স আই ক্যাপ, সেম। ঠিক আছে? আচ্ছা, আই ক্যাপ কি লিখছি আবার, ঠিক আছে, ওকে। সো এইভাবে ওরা করছে, ওরা জাস্ট কিউটাকে এখন বের করেনি। এখন 1/r² কে ইন্টিগ্রেট করলে কি হয়? মনে আছে r⁴n কে ইন্টিগ্রেট করলে কি আসে? r⁴n+1 ডিভাইডেড বাই n+1। তো এখানে কি আর এর পাওয়ার কত? -2। তো -2 + 1 আলটিমেটলি ইনভার্স। আর নিচে কি থাকতেছে? এটা হলো r⁴ আর নিচে কি থাকতেছে? -1। তো একটা -1 সামনে চলে যাবে, ঠিক আছে, একটা -1 সামনে চলে যাবে। আর হলো গিয়ে, হ্যাঁ, এই যে দেখো এখানে একটা -1 আছে সামনে, আর 1/r এসে পড়বে, ঠিক আছে। এখন এইখানে সংজ্ঞাটা কি ছিল? অসীম থেকে 4 জানতে না? তো অসীম কি? প্রথমে তো অসীম ছিল, তো লোয়ার লিমিট অসীম, মানে আমরা অসীম থেকে নিব, কোথায় আনবো? একটা সার্টেন পয়েন্টে, যেটা 4 থেকে 8 দূরত্বে। এই যে 8 দূরত্বে আনলাম। তো এখন ইন্টিগ্রেট করার সময় লিমিটটা কিভাবে করবো? প্রথমে আর এর মান বসাও, তারপর ইনফিনিটি মান বসাও, বিয়োগ করে দাও, ঠিক আছে না? আচ্ছা, তো ইনফিনিটি যখন এখানে বসাবো, এটা তো আলটিমেটলি 0 এসে পড়বে, তাই না? তো এটা 0 দিয়ে যদি বিয়োগ করি কোনো কিছুকে, তো ওইটাই তো থাকবে। আর তাহলে এখানে শুধুমাত্র আমাদের আর নিয়ে টেনশন আছে, মানে আর আর এর নিয়ে কাজ করলে হয়ে যাবে, ইনফিনিটি নিয়ে কাজ করার দরকার নেই। বসায় দেখবে 0 আসা পড়ে। তো আর বসাও, তাহলে দেখো আলটিমেটলি 1/r আসবে, এখানে মাইনাস থাকবে, তো মাইনাস মাইনাসে প্লাস। আর এর মান এখানে ইনফিনিটি হলেও মানে এখানে আর আসলো আবার, মানে কিউ/আর, কারণ এখানে শুধু আর কে নিয়ে কাজ করা হবে। আয়তন, আয়তন না, পটেনশিয়াল। আরে আয়তন কই দেখতেছো তুমি? এটা পটেনশিয়াল। আহ কি বলতেছে, দাঁড়া 1 মিনিট। আচ্ছা, এই আরটা তোমাকে কনফিউজ করতে পারে। এটা ধরো তুমি ক্যাপিটাল আর, এই ধরো একটা চার্জ থেকে সার্টেন পয়েন্ট এখানে নিয়ে আসলাম, এটা হলো কি আর, আর ফর্মুলার মধ্যে ছিল এই যে এটা। আচ্ছা সমস্যা নেই, এটা দেখো, এটা থাকে, ইয়া করে দাও, আরই রাখো, সমস্যা হবে না। তো তোমার কোশ্চেনটা আরেকবার বলো তো, কি ছিল? আমি ঠিক মতো বুঝতে পারিনি। হ্যালো? না, এখানে যে হ্যাঁ, সবার লাস্টের লাইনটাতে যে -1/r, এটাকে হ্যাঁ, ইন্টিগ্রেট করা হয়েছে, মানে হ্যাঁ, যে এটা ইনফিনিটির এটা মতো। ইন্টিগ্রেট করে হয়েছে। এই যে এই যে আবার দেখতেছো না, এটা বাইরে এটা ইন্টিগ্রেট ইনফিনিটি করে। আছে যেটা, এটা বাইরে একটু। ইনফিনিটি হলে কি, এটা আসলে লিমিট আচ্ছা, এটা বলা হয়, লিমিট তারপর বলে। ওখানে 1/r⁴ নাকি? 1/r⁴ না, এটা টু দা এই পাওয়ার না, ছোট এই যে করে, এটা টু দা পাওয়ার না, এটা হলে গিয়ে তোমাকে লিমিট এই যে বলে। ছোট করে একটা হ্যাঁ, আছে, হ্যাঁ, বুঝতে পারছি, এটা যে কি? এটা এটা তোমার হলে গিয়ে এটা কি? লিমিট বলে, লিমিট। লিমিট ও মানে আচ্ছা এটাকে আচ্ছা। বলা হয় আপার লিমিট, এটাকে বলা হয় লোয়ার লিমিট। এটার কাজ কি জানো? এটা কোনো পাওয়ার না কিন্তু। এটার কাজ হলো গিয়ে, প্রথমে এটা দিয়ে কি বোঝাচ্ছে, এটা দিয়ে বলতেছে প্রথমে এই যে যে জায়গাটা আছে এখানে আপনি আর বসাবেন, তারপর আরেকবার কি বসাবেন, ইনফিনিটি বসাবেন, বিয়োগ করে দিবেন। ব্যাপারটা এরকম যে, এই দেখো এই যে ফাংশনটা, এটার মান কত? -1/r। তো -1/r, আরটা হলে গিয়ে ভ্যারিয়েবল, কারণ আমরা ইন্টিগ্রেট করছি কার সাপেক্ষে? আর এর সাপেক্ষে। তো আরটা কি? পরিবর্তনশীল। তো আর এর জায়গায় তুমি এই মানটা বসাও প্রথমে। এই মানটা কি? লাকিলি এরা এখানে আরই দিয়ে দিছে। এটা হলো গিয়ে আপার লিমিট। আপার লিমিট আগে বসাবা, দেন বিয়োগ করবা। আগেই বলতেছি বিয়োগ করবা। কি বসাবা এখন? এরপরে এই আর যে ভ্যারিয়েবল, এখানে ইনফিনিটি বসাবা। তো -1/∞।
তো আমরা বলছি না ইনফিনিটি কাজ করার দরকার নেই, কারণ এটা হলে 0 এসে পড়বে। তো 0 - 0 যাই বিয়োগ করো না কেন, এখানে আলটিমেটলি এই টার্মটা ভ্যানিশ। এখানে ওয়ান সমস্যা বাই আছে? ইনফিনিটি জিরোর মানের কাছাকাছি। হ্যাঁ 0 ধরে নাও রিয়েল লাইফে। তো এটা হলে তোমার আসলে কি আসতেছে এখানে, -1/r, আর কিছুই না। আচ্ছা দেখি মিটিং এ কয় মিনিট আছে আর? আচ্ছা সমস্যা নেই, 6 মিনিট আছে। ওকে, সো এখানে কোনো প্রবলেম আছে নাকি? এই যে ইন্টিগ্রেট করছে এটা, দেন দেখো r থেকে এটা বিয়োগ করলে কি থাকে, 1/4πε0 q/r। এটা কি? এটা হলো কি k, k কনস্ট্যান্ট, কুলম্ব কনস্ট্যান্ট। তো আমরা যেটা পড়েছিলাম না k/r, এই যে এটাই। বুঝতে পেরেছো? হ্যাঁ বুঝেছো। বুঝছি, জি জি বুঝছি। সো এটা দেখায় তারপর আমি হলো গিয়ে আরেকটা নতুন মিটিং এর লিংক দিব। সো ওইখানে দেখো ওই ফর্মুলাটাই, জাস্ট ওই ফর্মুলাটাই, আরে হ্যাঁ এই ফর্মুলাটাই, কিন্তু এখানে আমরা যে লিমিট দিছি না ইনফিনিটি, তো আমরা চাচ্ছি যে ইনফিনিটি নিয়ে কাজ করব না, আমরা চাচ্ছি একটা ইলেকট্রিক ফিল্ডের ভিতরে দুইটা পয়েন্ট নিয়ে কাজ করব। যেমন আমরা প্রথমে এই চার্জ থেকে ধরো এই এতটুকু দূরত্বে এখানে পটেনশিয়াল বের করবো, তো আমরা ইনফিনিটি এখান থেকে ধরো এইখানে, এটা হলো গিয়ে তোমার রেঞ্জ। তো আমরা এই আউট থেকে এই জায়গা থেকে ধর একটা চার্জকে নিয়ে আসলাম ইনফিনিটি থেকে, যেখানে পটেনশিয়াল নাই, এইখানে নিয়ে আসতে নিয়ে আসতে নিয়ে আসতে নিয়ে আসতে এই জায়গায় আনলাম, যেটা হলো গিয়ে এই যে সার্কেলের অংশ, সেটা হলো গিয়ে আর, এটা হলো গিয়ে আর। আর ইনফিনিটি থেকে নিয়ে আসলাম, ইনফিনিটি পটেনশিয়াল 0, তো পটেনশিয়াল ডিফারেন্স তো আলটিমেটলি এখানে যে পটেনশিয়ালের মান সেটাই হবে। বাট আমরা চাচ্ছি যে এরকম করতে না, আমরা চাচ্ছি ধরো চার্জটা আছে এইখানে ফিনিট, ইনফিনিট না ফিনিট একটা পয়েন্ট, ধরো এখান থেকে একটা এক্স দূরত্বে, তো আমরা চাচ্ছি এখন এখানে একটা ওয়াই দূরত্বে নিয়ে আসতে। তখন পটেনশিয়াল কি হবে? তখন তোমার সিম্পলি এই ফর্মুলা ইউজ করবা, জাস্ট এখানে তোমার হায়ার পটেনশিয়াল যেটা ছিল মানে আপার লিমিট মানে তুমি যেখানে আনবা সেটা কি ওয়াই, এখানে তুমি আনবা। আর লোয়ার লিমিট মানে তুমি যেখানে ছিলা, তুমি কোথায় ছিলা, তুমি ছিলা এক্স, এখান থেকে এক্স দূরত্বে, তো এটা এক্স বসাই দিবা, জাস্ট এরকম। তারপর বিয়োগ করে দিবা একবার এখানে 1/y -1/x, আর এই মাইনাসটার সাইন ভুলে যাও না। আর এই মাইনাসটা চাইলে তুমি এখন এখান থেকে বাইরে নিয়ে যেতে পারো, সমস্যা হবে না, এই মাইনাসটা বাইরে নিতে পারো, সেম রেজাল্ট পাবা। আচ্ছা দেখি এখন ওই সাইডে কি লেখা আছে। ও আচ্ছা হ্যাঁ, সো এটা এখানে লিখছে দেখো, VA - VB পটেনশিয়াল ডিফারেন্স। এটা কি পটেনশিয়াল ডিফারেন্স? আগেরটাও পটেনশিয়াল ডিফারেন্স ছিল, কিন্তু বললাম যে ওই যে ইনফিনিটি 0 হওয়ার কারণে এই পটেনশিয়াল ডিফারেন্স আর ওই পটেনশিয়াল স্পেসিফিক পয়েন্টে পটেনশিয়ালের মান সেম, ব্যাপারটা সেম কথা। সো এই চিত্রের দিকে তাকাও, ওই যে যেটা আমরা বলেছি সেটা করেছে। এখন আমরা ওই ফর্মুলাটা কিভাবে পাবো, এই দেখো আর বাই সরি আর বি, এটাকে ইনফিনিটি ধরে নিছে, আপার মানে এটা ছিল লোয়ার লিমিট, হ্যাঁ লোয়ার লিমিটকে ইনফিনিটি করে দিছে, তো আমরা ওই আগের ফর্মুলা পেয়ে গেছি। সো এখন যেটা দেখাবো এটা তোমাদের না বুঝলেও হবে, বুঝতে পারো এটা ভেক্টর ক্যালকুলাস, একটু মানে অ্যাডভান্স ক্যালকুলাস। তো এখানে ওরা বলতেছে যে পটেনশিয়াল হলো গিয়ে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ সরি ইলেকট্রিক ফিল্ড হলো গিয়ে নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পটেনশিয়াল, এটাকে গ্র্যাড বলা হয়, গ্রেডিয়েন্ট বলা হয়। এটা একটা ভেক্টর ফিল্ড, এই যে গ্র্যাডকে এইভাবে লেখা যায়, দেখো এইভাবে লেখে। তো এখানে তোমার কোশ্চেন আসতে পারে এটা কি কি লিখছে আবার, ডেল বাই ডেল এক্স। সো ডেল বাই ডেল এক্স মূলত ডি বাই ডি এক্স কে বোঝায়। এটা কেন লিখছে জানো? কারণ রিয়েল লাইফে বা বিভিন্ন ফাংশন গুলা আমরা যেমন সিমিলার একটা ফাংশন পেলাম, ধরো এক্স এর ফাংশন 2x, সিম্পল একটা ফাংশন, হ্যাঁ। বাট ফাংশন গুলো এরকমও হইতে পারে, কম্পোজিট মানে মাল্টি ভেরিয়েবল ফাংশন হইতে পারে, যেমন x+5j, হ্যাঁ এরকম একটা ফাংশন হলো। তো তখন একটু সুন্দরভাবে বোঝানোর জন্য যাতে মানুষ বুঝতে পারে যে আমাদের শুধুমাত্র এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, এগুলা কোনো এক্স এর ভ্যারিয়েবল না, এগুলো একটা কনস্ট্যান্ট ধরে নেই। তো তখন ওরা এই জিনিসটা প্রকাশ করে, ডেলটা বা ডেল, ডেল দিয়ে প্রকাশ করলে তখন বুঝতে হয় যে আচ্ছা এই এক্স এর উপর তোমার ভ্যারি করবে সবকিছু, এগুলা কনস্ট্যান্ট। বাট ইন রিয়েল লাইফ আমরা যদি এখন ডিডিএক্স অ্যাপ্লাই করি, এখানে ডিডিএক্স অ্যাপ্লাই করলে আমরা তো প্রথমে এটাকে ডিফারেন্সিয়েট করব, পরবর্তীতে আমরা চিন্তা করবো এখানে এসে আল্লাহ জেডটাকে কি এক্স এর ফাংশন, তা আমরা তো এটা তো জানি না কিভাবে কি করব। তো এখানে হলে গিয়ে তোমার একটু ভাবতে হবে যে আল্লাহ জেড এর তো কোনো আইডিয়া দেওয়া হয়নি জেড ফাংশন কিনা এক্স এর। বাট যখনই দেখবে যে ডেল বাই ডেল এক্স আসে, তখন বুঝে নিতে হবে যে আমাকে এক্স বাদে বাকি যাই থাকুক না কেন, পৃথিবী লেখা দিলে পৃথিবীও কনস্ট্যান্ট। এখানে তোমার যদি ওয়াই লিখে দেয়, যেটা আমরা ভাবি যে আচ্ছা ওয়াই একটা চলক, ওয়াই লিখবে না, হ্যাঁ, তো ওইটাও কনস্ট্যান্ট হয়ে যাবে, মানে এক্স বাদে যা থাকবে সেটা কনস্ট্যান্ট। সো এই জিনিসটা প্রকাশ করে। তো এটা দেখো জাস্ট এরকম এটাই করছে, ডিফারেন্সিয়েট করছে প্রত্যেকটা পয়েন্টে, এক্স কে ওয়াই কে জেড কে ডিফারেন্সিয়েট করছে। এটা না বুঝলে সমস্যা নেই, প্যারা নিও না। না ম্যাক্সওয়েল ভাই ইকুয়েশন, ভাইয়া বুঝছি।
আচ্ছা ঠিক আছে। সো এই জিনিসটা আরেকবার লিখছি, এটা দেখে প্যারা নেওয়ার দরকার নেই, এই একই জিনিসই যে পটেনশিয়াল আমরা ওই সাইডে জাস্ট গুণ করে দিছি ডিআর কে অথবা ডিএস কে, ইন্টিগ্রেট করবা, ইন্টিগ্রেট করলে পটেনশিয়াল বের করতে পারবা। সেটা আবার কেউ আছে জিআইএফ ফর্ম দিছিলাম না। আচ্ছা ঠিক আছে, দেখি আর কি আছে ওই সাইডে। হ্যাঁ ওকে, হ্যাঁ দেখো পটেনশিয়াল একটা কম্পোনেন্ট কি, আমরা সিম্পল ওই যে ডিডিএক্স করে দিলে একটা কম্পোনেন্ট পাবো। আর ওই যে মাল্টি ভেরিয়েবল ফাংশন, ধরো এক্স ওয়াই জেড থাকলো, তখন কি করবা, এই যে গ্রেডিয়েন্ট করতে হবে, অর্থাৎ ত্রিমাত্রিকে ডিফারেন্সিয়েট করতে হবে, বুঝছো? এটাই। সো আর 1 মিনিট আছে, এই যে এই জিনিসটা আমরা নেক্সট মিটিং এ মানে নেক্সট লিংকে বুঝাবো। সো আমি এখন ক্লোজ করে দিচ্ছি, আর এখন লিভ লিংক নিলাম। দিয়ে দিব। ওকে, লিভ নাও। দেখা যাচ্ছে কি? হ্যাঁ দেখা যাচ্ছে। আচ্ছা, সো এবার হলো গিয়ে পটেনশিয়াল। একটু আগে আমরা পটেনশিয়াল নিয়ে আলোচনা করেছি কিন্তু। সো পটেনশিয়াল ডিউ টু ডিসক্রিট চার্জেস, মানে পয়েন্ট চার্জেস, ছড়ানো ছিটানো কয়েকটা চার্জ থাকবে, তার জন্য আমরা পটেনশিয়াল বের করব। আগেই বলে দিয়েছিলাম তোমাদেরকে বা তোমাকে যে পটেনশিয়াল হলো গিয়ে একটা স্কেলার কোয়ান্টিটি, এটা কোনো ভেক্টর না, ঠিক আছে? সো এই দেখো আমাদের তাহলে দিক নিয়ে চিন্তা করতে হবে না। ধরো আমরা এখানে Q1 Q2 Q3 চার্জ আছে, তো আমরা চাচ্ছি যে আচ্ছা এই একটা পয়েন্ট, লেটস সে পি একটা পয়েন্ট, এই পয়েন্টে এই 3টা চার্জের জন্য পটেনশিয়ালের মান কত। সো আমরা সিম্পলি এটার জন্য যেটা আসবে যোগ করে দিব, এটার জন্য যা আসবে যোগ করে দিব, এটার জন্য যা আসবে যোগ করে দিব। কোনো ভেক্টর সাম না, কোনো ভেক্টর সাম হবে না, স্কেলার কোয়ান্টিটি, জাস্ট যোগ করে দাও। এটার পটেনশিয়াল কত, একটু আগে সূত্রটা বের করেছিলাম না আমরা, কিউ বাই আর, কে কিউ বাই আর। তো এই দেখো এটা কিউ, এখানে আর দূরত্বে আছে, এই যে কে কিউ টু ডিভাইডেড বাই আর টু। সিমিলারলি এটা আর এগুলো জে কিউ কত ওয়ান। দূরত্বে, কত দূরত্বে আছে এগুলা, মানে R1 R2 R3 হ্যাঁ, এগুলো আর ওয়ান আর দূরত্ব? টু হলে ওই পয়েন্ট থেকে তোমার চার্জের দূরত্ব। দূরত্ব, ও আচ্ছা। ঠিক আছে, বুঝতে পারছো? হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে, এখন নেক্সট স্লাইডে যাচ্ছে। তো এটা ছিল কি পয়েন্ট চার্জের ক্ষেত্রে। এবার কন্টিনিউয়াস এর ক্ষেত্রে দেখি। কন্টিনিউয়াস এর ক্ষেত্রে তোমার ইন্টিগ্রেশন করতে হবে, এটা আবার নন ক্লাসে বোঝাবো না। সো আরেকটা কথা বলে দেই, ইন্টিগ্রেশন যদি না পারো, ইভেন আমিও সবকিছু পারি না ইন্টিগ্রেশনের, কারণ ইন্টিগ্রেশনটা মোটামুটি টাফ আছে। তোমার ইদানিং তো প্রযুক্তি অনেক আগায় গেছে। উলফ্রাম আলফা আছে, গুগলে যাবা উলফ্রাম আলফা, ওইখানে জাস্ট সার্চ দিবা যে ইন্টিগ্রাল, তোমার তোমার যে ইন্টিগ্রেশনের প্রবলেম আছে ওইটা জাস্ট এখানে টাইপ করে দিবা, ওরা অ্যান্সার দিয়ে দিবে। আর এমনিতেও শিখতে চাইলে শিখতে পারো, ইউটিউবে হাজারো প্লেলিস্ট পাবা। আর এইচএস সিটিতে উঠলেও কয়েকটা ট্রিক্স শেখানো হবে তোমাদেরকে, আই গেস। অনেকগুলো আছে কিন্তু আমার সবগুলো করা হয়ে ওঠে না আসলে। হ্যাঁ, সবগুলো হয় না, যেমন তোমার হ্যাঁ। একটা মজার মজার আছে, যেমন ট্রিক সাবস্টিটিউশনটা খুবই কমন, তারপর ইউ সাবস্টিটিউশন, ডিইউ সাবস্টিটিউশন আছে, হাইপারবোলিক সাবস্টিটিউশন আছে, যেটা একটু টাফ বাট ওটা লাগে অনেক। হাইপারবোলিক সাবস্টিটিউশন তোমার ইঞ্জিনিয়ারিং এ লাগে প্রচুর। মজার আছে জিনিসগুলা, ঠিক আছে, বুঝে নিও। আর আমি ওই যে ওই দিন আসলে অনেকগুলা স্লাইড স্লাইড হয়ে গিয়েছিল, আমি তোমাকে দিতে চাইছিলাম এমনিতেও, তারপর টাইম ওভার হয়ে গেছে আর দিতে পারিনি। আচ্ছা এখন শুরু করি, মিটিং আবার এন্ড হয়ে যাবে তাড়াতাড়ি। তো দেখো পটেনশিয়াল ডিউ টু কন্টিনিউয়াস চার্জেস। কন্টিনিউয়াস মানে ধরো একটা বস্তু আছে, এর মধ্যে অসীম সংখ্যক পয়েন্ট চার্জ আছে, তো তুমি এইভাবে কিভাবে কাজ করবে এটা নিয়ে। সো লেটস সে এটা একটা রড, এটা একটা রড যার দূরত্ব হলো গিয়ে এখান থেকে ধরো, আচ্ছা দূরত্বটা পরে আলোচনা, মানে লেন্থটা পরে আলোচনা করি। ধরো একটা রড, এই রডটা পজিটিভ চার্জ দিয়ে ঘেরা বা পজিটিভ চার্জ দিয়ে ভরা। সো আমরা চাচ্ছি যে লেটস সে এই পয়েন্ট থেকে, হ্যাঁ এই একটা পয়েন্ট, স্পেসিফিক একটা পয়েন্ট, এই পয়েন্ট থেকে এক্স মানে ডি উচ্চতায় পটেনশিয়ালের মান বের করতে। তো ফিল্ডের মান যদি বের করতে বলতাম, তাহলে তোমরা কি করতে জানো, তাহলে তোমরা এখান থেকে প্রত্যেকটা সিগমেন্টের জন্য আলাদা আলাদা ভাবে ফিল্ড বের করতে, ডিরেকশন ঠিক করে দেখতা। তো প্রত্যেকটা ডিরেকশনের জন্য একটা এক্স কম্পোনেন্ট, একটা ওয়াই কম্পোনেন্ট, তো প্রত্যেকটার জন্য এক্স কম্পোনেন্ট যোগ করবা, প্রত্যেকের জন্য ওয়াই কম্পোনেন্ট যোগ করে দিবা। এটা হলো ফিল্ডের ক্ষেত্রে ইজি। আর পটেনশিয়ালটা আরো ইজি, কারণ এখানে কোনো ডিরেকশন নেই, জাস্ট প্রত্যেক পয়েন্টের দূরত্বের সাথে ওই কে কিউ বাই আর মানে দূরত্ব দিয়ে ভাগ করে দাও আর যোগ করে দাও, ইন্টিগ্রেট করতে হবে। কিভাবে দেখো, আমরা এখানে ধরে নিচ্ছি যে এই পয়েন্ট থেকে ধরো এতটুকু দূরত্বে এখানে একটা ছোট সিগমেন্ট নিলাম, ঠিক আছে? ধরো, আচ্ছা কিভাবে বোঝাই তোমাকে, হ্যাঁ ধরো এই যে এখান থেকে ডি, মানে ডি যে বিন্দুটা আমরা ধরছি, এই পয়েন্ট থেকে কলম নেই, এই পয়েন্টটা, এই পয়েন্ট থেকে এখানে এক্স দূরত্বে আসার পর
ডিএক্স সিগমেন্টের একটা ছোট এরিয়াকে, মানে ছোট একটা ঠিক কি বলে লিনিয়ার দৈর্ঘ্য, এটা কিন্তু কোনো থিকনেস নাই। আবার বলি, এই যে রডটা যে থিকনেস নাই, এটা লাইন, এটা একটা লাইন, সিলিন্ডারও না, কিন্তু সিলিন্ডারের ক্ষেত্রে একটু অন্যরকম হবে, তাও সিমিলার হবে, সিলিন্ডারের ক্ষেত্রে বের করতে পারবা পরে। সেটা একটা লাইন। তো আমরা ধরলাম যে এই ডি পয়েন্ট হলে কি এটা, এখান থেকে এক্স দূরত্বে আসার পর ডিএক্স পরিমাণ ছোট মাত্র একটা স্লাইস কেটে নিলাম ডিএক্স পরিমাণ। তো এই ডিএক্স টা অবশ্যই চার্জ থাকবে, তার একটা নির্দিষ্ট চার্জ আছে, কারণ অসীম সংখ্যক চার্জ এখানে। তো ডিএক্স এর চার্জ কত হবে, ধরে নিচ্ছি এটার চার্জ ঘনত্ব মানে লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা, যেটা হলে গিয়ে টোটাল চার্জ পার ইউনিট লেন্থ, মানে সম্পূর্ণ দৈর্ঘ্য। ওই সম্পূর্ণ দৈর্ঘ্যের মধ্যে যদি তুমি যে পরিমাণ চার্জ থাকে সেটাকে ভাগ করে দাও, তাহলে তুমি একক দৈর্ঘ্যে কি পরিমাণ চার্জ থাকে সেটা বের করতে পারবা। এটা বলা হয় লিনিয়ার চার্জ ডেনসিটি। এটা হলো গিয়ে কনস্ট্যান্ট, এটা একটা পরিবর্তনশীল না, এটা ধ্রুবক মান। কনস্ট্যান্ট যদি না হতো তাহলে ইন্টিগ্রেশনের সময় জানো এই যে এই লামডাটাকে তোমার ইন্টিগ্রেট করতে হইতো, ওইটা অন্যরকম, ওইটা সেন্টার অফ মাস যদি পড়ো তখন তুমি জানতে পারবে ব্যাপারটা আরো মজা করে। তো দেখো, আচ্ছা রেকর্ডিং হচ্ছে? হ্যাঁ হচ্ছে মনে হয়। সো আচ্ছা দেখো, সো এইটার কারণে এখানে একটা পটেনশিয়াল তৈরি হবে, এখানে একটা চার্জ আছে, এতটুকুর একটা চার্জ আছে, ধরে নিচ্ছি এটা ডিকিউ চার্জ, ঠিক আছে? তো এর কারণে এখানে পটেনশিয়াল কত হবে, কে কিউ বাই আর, কিন্তু কিউ এর মান কত, ডিকিউ, তো ডিকিউ বাই আর, এটা হলো কি পটেনশিয়াল। আচ্ছা ডিকিউ কে কি লেখা যায়, ডিকিউ কে এর যে দৈর্ঘ্য সেটা কত, ডিএক্স না, ডিএক্স, তার সাথে চার্জ ঘনত্ব গুণ করে দাও, তাহলে তো এই চার্জের মান পেয়ে যাবে, ল্যামডা ডিএক্স। তো কে ডিকিউ বাই আর কে কি লেখা যাবে, কে ল্যামডা ডিএক্স, আচ্ছা টেক্সট করেছে দেখি, ল্যামডা ডিএক্স ডিভাইডেড বাই আর, দাঁড়াও টেক্সটটা দেখি, হ্যাঁ ওকে। সো কে ল্যামডা ডিএক্স বাই আর, এটা হলো কি তোমার এতটুকু থেকে, এই চার্জ থেকে এই পয়েন্টে ফিল্ড, ফিল্ড না পটেনশিয়াল, আরটা কি এখানে দূরত্ব, ঠিক আছে? তো আরটা তো আমরা ভ্যারি করতে চাইতেছি না, আমরা চাচ্ছি এক্স আর ডি এর সাপেক্ষে ব্যাপারটা মেজার করতে, কারণ আমাদের এখানে কনস্ট্যান্ট কি কি আছে, সবসময় কনস্ট্যান্ট কে গুরুত্ব দিবা। কনস্ট্যান্ট কি আছে, এই যে এখান থেকে উচ্চতা, এটা হলো কি সবসময় কনস্ট্যান্ট। তো এর সাপেক্ষে আমরা একটু ভ্যারি করার চেষ্টা করব। তো আর কে কি লেখা যায়, এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার, যেকে রুট করে দাও, এটাই তো আর, তাই না, অতিভুজ। হ্যাঁ তো হ্যাঁ এটা, হ্যাঁ হ্যাঁ তো আমরা দেখো এই আরটাকে এটা লিখছি এক্স স্কোয়ার প্লাস ডি স্কোয়ার রুট ওভার করে দিচ্ছি। এখন কথা যে দাঁড়াও, এই আমরা কোন পয়েন্ট থেকে কাজ করতেছি, এই পয়েন্ট থেকে কাজ করতেছি, তো এই পয়েন্ট থেকে কাজ করতেছি। তো এখন আমরা কি করব, এটা হলো কি একটা কোঅর্ডিনেট নিবা, এখানে 0, এই পাশে প্লাস, এই পাশে মাইনাস, উপরেও সিমিলারলি প্লাস মাইনাস আছে। তো আমরা এখন কি করব, এই যে যে ছোট ডিএক্সটা আছে, ডিএক্সটাকে এইখানে একবার নিব, আবার এইখানে একবার নিব, অথবা এই ডিএক্সটাকে তুমি এইখান থেকে ঘুরায় এইভাবে সমগ্র বস্তুর জন্য তুমি নিয়ে নিবা। তাহলে তোমার প্রত্যেক পয়েন্টের পটেনশিয়াল যোগ হইতে 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 সম্পূর্ণ মানে লাইনটা আছে তার পটেনশিয়াল যোগ হয়ে যাবে। এটা হলো ইন্টিগ্রেশনের সুবিধা। তো প্রথমে তুমি এইভাবে মাইনাস নিবা, মাইনাসে মাইনাসে নিবা এইখানে, ঠিক আছে? মাইনাসে নিলা, মানে এই তুমি মাইনাস এখান থেকে তুমি শুরু করবা, লোয়ার লিমিট হলে মাইনাসে। ধরো এটা 0 না, এটা 0 পয়েন্টের মাইনাসে কোথায়, এই জায়গায়। এটা যদি এ দৈর্ঘ্য হয়, তাহলে মাইনাসে পয়েন্টটা কোথায়, এইখানে। তো এইখান থেকে তুমি কোথায় যাবা, পজিটিভের দিয়ে যাবা, কারণ আমার হায়ার মানে আপার লিমিট কি পজিটিভ, শেষ হবে পজিটিভে। তো পজিটিভের দিকে যেতে 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 0 আসলা, তারপর আরো যাচ্ছ, এরপর পজিটিভ বিতে এসে পড়লা। সমগ্র লাইনের জন্য তুমি পটেনশিয়াল যোগ করতে 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 একবারে যোগ করে দিলা। এটা হলো ইন্টিগ্রেশনের সুবিধা। তো এইভাবে যোগ করবা, তো এটাকে জাস্ট ইন্টিগ্রেট করতে হবে। তো এই ইন্টিগ্রেশনের সমাধান এটা এখন দেখাতে পারছে না কিভাবে আসছে, ঠিক আছে? যেতে পারো, তুমি সফটওয়্যার যেতে পারো, বাট এখানে সঠিকটাই লেখা হয়েছে, ইন্টিগ্রেট করলে এটা আসে। এই যে এটা যদি ইন্টিগ্রেট করো, আগে আমি বলে দিই যে এখানে ল্যামডা কনস্ট্যান্ট, তো ল্যামডাটা কোথায় যাবে, বাইরে চলে যাবে। তো ইন্টিগ্রাল অফ কি থাকতেছে, আচ্ছা ল্যামডা বাইরে যাচ্ছে, কেও বাইরে যাচ্ছে, কে ল্যামডা দুইটাই কনস্ট্যান্ট। তো ইন্টিগ্রাল অফ ডিএক্স, ল্যামডা হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ কে ল্যামডা দুইটাই কনস্ট্যান্ট, ইন্টিগ্রাল অফ ডিএক্স এক্স স্কোয়ার প্লাস একটা কনস্ট্যান্ট স্কোয়ার। তো এটাকে ইন্টিগ্রেট করতেছে, এটাকে ইন্টিগ্রেট করলে এই যে এই রাশিটা আসে।
আচ্ছা এই রাশিটা এক মিনিট এই রাশিটা না, এখানে তোমার এক্স আসে, দেখো ব্যাপারটা কি, ওরা এখানে লিমিট দিছে, লিমিট দেওয়ার কারণে আসলে নেট রেজাল্টটা প্রকাশ করছে, এটা আসলে এরকম আসে এক্স, আই গেস হ্যাঁ এরকমই, এক্স এক্স স্কোয়ার, তারপর হলো গিয়ে এখানেও একটা এক্স, মেবি এরকমই কিছু একটা দেখি, এখানেও এক্স স্কোয়ার বা এরকম কিছু একটা আসতে পারে আই গেস, হ্যাঁ এরকম আসে ব্যাপারটা, না এরকম হলে তো এখানে কাটা হয়ে যায়, কিছু একটা আছে। আচ্ছা দেখো লিমিটের কারণে এখানে বোঝা যাচ্ছে না, ব্যাপারটা এরকম একটা রেজাল্ট আসবে যেখান থেকে তুমি লিমিট এর মাধ্যমে বিয়োগ করে দিবা, আসলে এরকম আসবে না, এখানে নিচে একটা মাইনাস আসবে, কেন বলতেছি, কারণ আমার লিমিটটা তো বিয়োগ করতে হবে, আপার লিমিট থেকে লোয়ার লিমিট, বিয়োগ করার ফলেও এখানে একটা মাইনাস আসে, ব্যাপারটা তো মানে হজম হইতেছে না, কারণ এটা নিজেও একটা মাইনাস, আবার বিয়োগ করার পরে মাইনাস আসতেছে, কিছু একটা ঘোটালা আছে হয়তো, বা কিছু একটা থাকতে পারে, ওটা বাদ দাও, জাস্ট বুঝে নাও যে ইন্টিগ্রেট করার পরে, লিমিটটা অ্যাপ্লাই করার পরে এটা আসছে, হ্যাঁ ওইদিকে কনফিউশন নেওয়ার দরকার নেই। সো প্রসেসটা বুঝতে পারছো, তুমি যদি এটাও রেখে দাও, ফিজিক্স অলিম্পিয়াডের জন্য বলতেছি, যদি এটাও রেখে দাও তাহলে 1 মার্ক কাটতে পারে সর্বোচ্চ, বা 2 কাটতে পারে, বাট এই টাইপের কোশ্চেন গুলা তোমার ন্যাশনাল জীবনে আসবে না, কারণ এগুলো হলো গিয়ে একবারে বাচ্চা লেভেলের কোশ্চেন, সত্যি কথা। এটা এখন যেহেতু শিখতেছে, আমাদের আমিও যখন শিখছি এই 7-8 মাস আগে এগুলা, তখন আমাদের কাছে মজা লাগছিল, কঠিনও লাগছিল। আচ্ছা তো এই পর্যন্ত ক্লিয়ার আছে, এবার নেক্সটে হ্যাঁ যাচ্ছি। clear। ওকে, আমার তো হ্যাঁ বলো। আমাদের ক্যাম্পের একটা পরীক্ষা হওয়ার কথা ছিল, ওটা কি গুগল ফর্মে নেওয়া হবে? হ্যাঁ গুগল ফর্মে নেওয়া হবে, গুগল ফর্মে নেওয়া আচ্ছা দাঁড়া এক মিনিট, গুগল ফর্মে তো টাইম ম্যাটার করে, সো আমাদের সময় আমরা যেরকম ফেস করেছিলাম ওইরকম তোমাদেরকে দেয়া গেলে ভালো হয়, যে গুগল ক্লাসরুমে প্রশ্ন দিয়ে দিব না, সময় থাকবে ধরো 4 ঘন্টা বা 3.5 ঘন্টা এরকম, ওই সময়ের মধ্যে তোমাকে সব সলভ করে দিতে হবে, এরপরে দিলে সমস্যা, এরপরে দিলে আর নেওয়া হবে না, এরকম একটা মানে মানে, ওই ওখানে সাবমিট করে দিব? আচ্ছা। হ্যাঁ সাবমিট করে দিবা। আচ্ছা এখন দেখো, এটা আগে ছিল হলো রড অথবা একটা লাইন চার্জ, এবার ছিল, এখন কি, রিং, রিং, রিং আর ডিস্ক কিন্তু সেম না, এটা হচ্ছে রিং মানে 2 ডাইমেনশনাল, পাতলা একটা থিকনেস, ওই ফিঙ্গার রিং, যারা রিং পরে হাতে তারা বুঝবে রিং কি। সো এই ক্ষেত্রে কি করি আমরা, সো আমাদের ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে আমরা কি বলেছিলাম, দেখো এই 2 সাইড থেকে কাটা যায় সিমেট্রির কারণে, তো আমাদের নেট পটেনশিয়াল, নেট ফিল্ডটা এদিকে আসে, বাট এটা তো তোমার ভেক্টর কোয়ান্টিটি না, এখানে আমার ডিরেকশন ম্যাটার করে না, আমরা জাস্ট প্রত্যেক পয়েন্টের পটেনশিয়াল যোগ করে দিব, খুবই ইজি খুবই ইজি, ওই যে কে কিউ বাই আর, তো এখানে এরকম লিখে দিলাম যে কে টাকে আমরা বাইরে নিয়ে আসি, কে কনস্ট্যান্ট এমনিতেই 1/4πε0, সমস্যা নেই, dq/r, সো কিউ, ডিকিউ এর মান কত, আচ্ছা এটা চিন্তা করি ডিকিউ এর মান কত হয়। আহ আচ্ছা ওরা দেখি কিভাবে ইন্টিগ্রেট করছে, ওরা কি অ্যাঙ্গেল ধরে করছে, 1 মিনিট দেখি তো, এটা হলো রেডিয়াস, ওকে হ্যাঁ, ওরা, আচ্ছা আমি এখানে তোমাকে আইডিয়া বলে দিই, এভাবে অনেকভাবে করা যায়, কি করতে পারো দেখো, প্রথমে তুমি এখান থেকে একটা ছোট, ধরো এক্স অক্ষ থেকে থেটা পরিমাণ আসার পর, এক্স অক্ষ থেকে থেটা পরিমাণ আসার পর ডি থেটা পরিমাণ কেটে নিলা, ব্যাপারটা শুনো, ডি থেটা পরিমাণ কেটে নিলা, তো এই আর্ক লেন্থের মান কত, রেডিয়াস টাইমস ডি থেটা, রেডিয়াস কি এ, সো আর্ক লেন্থ ডিএস। এখানে ডিপি একটা বিন্দু আছে, এটা দেখতে পাচ্ছি, এটা কি? আচ্ছা ডিপি ধরছে না ওরা, দেখি তো ওরা কি করছে, এখানে ডিপি লেখা আছে তো তাই। ওকে দেখি দ্য চার্জ এলিমেন্ট ডিকিউ, আচ্ছা এইভাবে করা যায়, আমি যেভাবে করতেছি, আচ্ছা এটা দেখি ওরা কি করছে, আমি তারপর এটা বলে দিব আমি যা করতেছিলাম, তো দেখি ওরা কি লিখছে, লেট আস টেক এ পয়েন্ট পি টু বি এট ডিসটেন্স জেড, আচ্ছা হ্যাঁ, এটা হলো গিয়ে তোমার মানে স্পেসিফিক পয়েন্ট, এই পয়েন্টে আমরা পটেনশিয়াল বের করব পি, সো অ্যাজ শোন ইন ফিগার দ্য চার্জ ডিকিউ is at distance z from point p, therefore v is written, okay integrate করতেছে dq, since each element dq is at the same distance from the potential, so we have net potential, ও আচ্ছা হ্যাঁ, সো এই রেডিয়াস কিন্তু কনস্ট্যান্ট, রেডিয়াসের মান কনস্ট্যান্ট, তো এটাকে আমরা বাইরে নিতে পারি, তাই না, হ্যাঁ দেখো একটা কথা দেখো, রেডিয়াসের মান কনস্ট্যান্ট না, সরি রেডিয়াস কি বলতেছি আমি, মানে এই প্রত্যেকটা পয়েন্ট থেকে এতটুকু সরাসরি দূরত্ব কনস্ট্যান্ট না, কারণ এখানে এ কনস্ট্যান্ট, জেড কনস্ট্যান্ট, সবই তো কনস্ট্যান্ট এ হবে, আর যে যে দুটো হচ্ছে কনস্ট্যান্ট। হ্যাঁ তাহলে নেট রেজাল্ট কি, এটা কনস্ট্যান্ট না, হ্যাঁ এটা একটা এটাও কনস্ট্যান্ট অপরিবর্তিত, হবে। হ্যাঁ, সো এটাকে আমরা ইন্টিগ্রেশনের বাইরে নিতে পারি, তো অবশ্যই নিতে পারি, তো এই রাশিটাকে ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে যাও, তাহলে দেখো এরকম একটা রাশি আসবে বাইরে নিলে, তো আমাদের কি থাকতেছে,
ইন্টিগ্রাল অফ ডিকিউ, ইন্টিগ্রাল অফ ডিকিউ সেম। ইন্টিগ্রাল অফ ডিকিউ এর মান তুমি দুই ভাবে বের করতে পারো। কিভাবে বলি? আচ্ছা কিউ কেন আসছে? কিউ মানে এই কিউ। এই যে ইন্টিগ্রাল ডি কিউ যেটা। আচ্ছা ডিকিউ, এই দেখো ডিকিউ তো কনস্ট্যান্ট না, ডিকিউ কনস্ট্যান্ট নাকি? ডিকিউ তো পরিবর্তনশীল। এই যে ডিটা আসা মানেই বুঝতে পারছো এটা একটা পরিবর্তনশীল জিনিস, কারণ আমরা স্লাইসের মান যত ছোট নিব তত কম, যত বড় নিব তত বেশি, প্রত্যেক পয়েন্টের মান অন্যরকম হবে, তাই না? ডিকিউ কি? চার্জ, এতটুকু জায়গায় চার্জ, বুঝতে পারছো? আচ্ছা তো হ্যাঁ, এখন বুঝতে পারছি। এটাকে আমরা ওই সাইডে নেই, তাহলে ইন্টিগ্রাল অফ ডিকিউ। সো ইন্টিগ্রাল অফ ডিকিউ এর মান দুই ভাবে বের করতে পারো। একটা হলো কি যে আমি যেভাবে করতেছিলাম, আহ হ্যাঁ, একটা হলো কি অ্যাঙ্গেল দিয়ে, দাঁড়াও, হ্যাঁ অ্যাঙ্গেল দিয়ে। সেখান থেকে থেটা পরিমাণ আসার পর ডি ফাই পরিমাণ চলে গেলাম, তো এই আর্ক লেন্থ কত হবে? আর ডি থেটা বা এ ডি থেটা, এটা হলো কি আর্ক লেন্থ। তো এখন আমরা ধরে নিচ্ছি যে লিনিয়ার মাস ডেনসিটি, লিনিয়ার চার্জ ডেনসিটি, এখানে কি লিনিয়ার? হ্যাঁ এটা একটা লাইন চার্জ, এটা টু ডাইমেনশনাল, সরি ওয়ান ডাইমেনশনাল, আমি ভুল বলেছিলাম, এটা টু ডাইমেনশনাল না, কারণ থিকনেস নাই, থিকনেস নাই। সো এটা হলো কি তোমার লাইন, লাইন চার্জ ডেনসিটি ধরো ল্যামডা। তো এই যে এতটুকু আর্ক লেন্থ বা এতটুকু লেন্থ ডিএস এর জন্য এখানে চার্জ কত হবে? ডিকিউ। ডিকিউ এর মান কত হবে? ল্যামডা এ ডি থেটা। সো এখান থেকে তুমি ইন্টিগ্রেট করবা এটা ডিকিউ আরেকবার কে। বলবেন ডি কিউ? আচ্ছা ডিকিউ, সো এটা হলো কি ডিএস, ডিএস এর মধ্যে যে পরিমাণ চার্জ থাকবে সেটা কি হবে? ওই চার্জ ঘনত্বের সাথে দৈর্ঘ্যের যে চার্জ ঘনত্ব, লিনিয়ার চার্জ ডেনসিটি, এর সাথে মানে লাইনের যে দৈর্ঘ্যটা সেটা যোগ করে দেই, গুণ করে দেই, তাহলে তো পাওয়া যায়। এবং ভরের সাথে তোমার ঘনত্বের সাথে যদি তুমি ইয়া গুণ করো, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি না, তো তুমি ভর যদি পেতে চাও তাহলে রো এর সাথে কি গুণ করবা? ভি গুণ করবা। সিমিলারলি তুমি যদি চার্জের মান পেতে চাও তাহলে ল্যামডার সাথে কি গুণ করবা? এখানে তোমার ভলিউম হবে না, এখানে তোমার দূরত্ব হবে ছোট। আই গেস প্রবলেম নাই এখানে। আচ্ছা, তো ডিকিউ এর মান এটা আসলো ল্যামডা ডিকিউ ডি থেটা, ল্যামডা ডিকিউ ডি থেটা। কিভাবে ডি থেটা আসলো? এই যে ডিএস এর মান, ডিকিউটা কি আরেকবার বলি, ডিকিউটা কি? ল্যামডা ডিএস, ল্যামডা ডিএস। তো ডিএস এর মান বসায় দাও এ ডি থেটা, তো আসলে কি আসতেছে? ডিএস ডিএস কিভাবে আসলো এটা একটু বলা যাবে? আচ্ছা ডিএস কিভাবে আসলো, এক মিনিট, খুব বেশি ওকে। দেখো তুমি এইখান থেকে, এই ধরো এই অ্যাক্সিস থেকে থেটা পরিমাণ আসলা, তারপর তুমি ডি থেটা পরিমাণ চলে গেলা, ডি থেটা। তাহলে দেখো এই যে রেডিয়াস ছিল এ, আর এটা রেডিয়াস এ, তাহলে কতটুকু দূরত্ব অতিক্রম হইলো এই জায়গায় রিং এর মধ্যে? এটা ডিএস, ডিএস, ডিএস এর মান কত হবে? এটার কোণ কত? ডি থেটা। ওইটুকু দূরত্ব হচ্ছে ডিএস, হ্যাঁ ডিএস ডিএস, থিটা। ডিএস, তাহলে ডিএসটা কি হবে? রেডিয়াস টাইমস ডি থেটা, এই রিং এর রেডিয়াস, ঠিক আছে? রিং এর রেডিয়াস ছিল এ, তাহলে দেখো ডিএস এর মান কত আসতেছে? এ ডি থেটা। আর এখানে যে চার্জ, সেই চার্জের মান কি? দৈর্ঘ্যের সাথে এর ঘনত্ব গুণ করে দাও, এই লেন্থের সাথে। হ্যাঁ গুণ করে দিছি, এই লেন্থের সাথে ল্যামডা গুণ করে দিছি, তো ল্যামডার মান ফিক্সড ধরে নিচ্ছি। হ্যাঁ, আর তোমার ডিএস এর মান বসাই দিচ্ছি এ ডি থেটা, তাহলে আমাদের ডিকিউ এর মান কত? ল্যামডা এ ডি থেটা। তো এখন ডিকিউ কে ইন্টিগ্রেট করো, ডিকিউ কে যদি ইন্টিগ্রেট করো মানে মূলত ল্যামডা ডি থেটাকে ইন্টিগ্রেট করো, ল্যামডা এ ডি থেটাকে ইন্টিগ্রেট করো, ল্যামডা কনস্ট্যান্ট এ কনস্ট্যান্ট, ল্যামডা আর এ কে বাইরে নিয়ে যাও, তাহলে কি থাকতেছে? ডি থেটা। এখন তোমার লিমিট নিয়ে কাজ করতে হবে, লিমিট। দেখো আমরা কি রিং নিয়ে কাজ করবো না, প্রত্যেক পয়েন্টে পটেনশিয়াল বের করবো না? তো প্রত্যেক পয়েন্টে পটেনশিয়ালের জন্য আমরা প্রত্যেক পয়েন্টে চার্জ দ্বারা ছোট ছোট পটেনশিয়ালকে যোগ করতে হবে না? তো আমাকে মূলত কি করতে হবে? প্রত্যেক পয়েন্টে চার্জ যোগ করতে হবে, প্রত্যেক পয়েন্টে চার্জ। তো এই থেটাটাকে, এই যে থেটা, এই থেটাকে 0 থেকে 2 পাই মানে 360 ডিগ্রি যদি ঘুরায় আনি, তাহলে এই পুরো রিংটা কভার হয়ে যায়, বুঝতে পারছো? তো এখানে 0 থেকে 2 পাই। তো দেখো এখানে ইন্টিগ্রেট করলে কি আসে? ফাই মানে থেটা, ডি সেটাকে ইন্টিগ্রেট করে থেটা আসে, তো এখানে জাস্ট 2 পাই আসবে, 2 পাই। আর তার সাথে ল্যামডা এর এই গুণ আসে, 2 পাই এ ল্যামডা। সো এটা একটা করলাম, এটা সহজ একটা টেকনিক। এখন বলি সহজ একটা টেকনিক যেখানে থেটার মান দরকার হয় না, কিন্তু রেজাল্ট সেম আসবে। এই দেখো ডিকিউ, এটা হলো ডিকিউ, সমস্যা নেই। ডিকিউ কে এখন কি বলবো আবার? ডিকিউ কে ল্যামডা ডিএস। ধরো ডিকিউটা এই যে এই জায়গাটা, এই জায়গাটা, এই জায়গাটা হয়ে গিয়ে তোমার ডিপি না দিয়ে ধরো ডিএস দিলাম,
এতটুকু দৈর্ঘ্য, এতটুকু দৈর্ঘ্য। সো এই এই দৈর্ঘ্যের মধ্যে যে চার্জ থাকবে সেই চার্জটাকে আমরা ডিকিউ বললাম। তো এখন তো সমস্যা হবে না যে ডিকিউ কে আমরা কি বলবো, ল্যামডা ডিএস, অর্থাৎ ঘনত্ব গুণ করে দিব এই ছোট লেন্থের সাথে। তো এখন ইন্টিগ্রেট করো, দেখো ইন্টিগ্রেট করলে ল্যামডা কনস্ট্যান্ট না, তো আমাদের কি থাকতেছে শুধুমাত্র ডিএস। তো ডিএসটাকে আমরা ঘুরে আনবো পুরা সার্কেলের জন্য। পুরা সার্কেলের জন্য যদি ঘুরে আনি তাহলে পরিধির মান মানে অতিক্রম করবে। তো প্রথমে 0, পরবর্তীতে 2 পাই রেডিয়াস, রেডিয়াসটা কি এ। তো দেখো আলটিমেটলি আমাদের কি আসতেছে, ল্যামডা 2 পাই এ, ওই যে আমরা প্রথম একটু আগে যেটা দেখাচ্ছিলাম ওই রেজাল্টই আসছে। সো এই যে এইভাবে পটেনশিয়ালের মান বের করা যায়। আর ওরা এখানে দেখো মানে ওই ল্যামডাটা আমরা ধরে নেই, ওরা ডাইরেক্ট বলে দিচ্ছে এখানে মোট চার্জ, মোট চার্জ এই রিং এর মধ্যে যতটুকু চার্জ আছে সেটা হচ্ছে মোট চার্জ। সেম আমরা যা সেই মোট চার্জটাকে একটু ভেঙে বললাম যে মোট চার্জটাকে ইন টার্মস অফ ল্যামডা এবং সম্পূর্ণ দৈর্ঘ্য দিয়ে প্রকাশ করে দিলাম। দ্যাটস ইট। বুঝতে পারছো? ওকে, এবার হলো গিয়ে লাস্ট এখানে, সেটা হলো গিয়ে চার্জ ডিস্কের ক্ষেত্রে কি করব। ডিস্কের ক্ষেত্রে মানে দেখো কি করা যায়, কলম নেই। আমাদের ফর্মুলা কি ছিল, কে ডি কিউ বাই আর ছোট চার্জের ক্ষেত্রে। তো দেখো একটা কাজ করি, এর মানে কিভাবে অ্যাপ্রোচটা দেখো। প্রথমে ডিস্কের সেন্টারে আসলাম, সেন্টার থেকে আমরা আর প্রাইম, এখানে আর প্রাইম দূরত্ব আসার পর ডি আর প্রাইম থিকনেসের, এই যে ডি আর প্রাইম থিকনেসের একটা রিং কাটছি। রিং দেখো, রিংটার এভাবে থিকনেস আছে, আগের রিং এর কিন্তু থিকনেস ছিল না, ওটা ছিল লাইন দিয়ে তৈরি একটা রিং। বাট এই রিংটার থিকনেস আছে, থিকনেসটা কি ডি আর প্রাইম, অনেক ছোট অনেক। বুঝলাম। তো এই যে এই রিং এর মধ্যে যে চার্জ, হ্যাঁ চার্জের মানটা কত, এই রিং এর পরিধি কত, এই যে এই রেডিয়াসের সাথে 2 পাই গুণ করে দাও, এই রেডিয়াসের সাথে। তো এই রিং এর পরিধি কত, ছোটটা হ্যাঁ আর ছোট প্রাইম রেডিয়াস, করব 2 2 পাই আর পাই প্রাইম আর প্রাইম, ইয়েস 2 পাই আর প্রাইম হলো গিয়ে রেডিয়াসের এই ছোট রিং এর পরিধি। তো এর মধ্যে ধরো যেহেতু 2 ডাইমেনশনাল মানে থিকনেস আছে, তো এর একটা চার্জ ঘনত্ব কি আসবে, এরিয়া চার্জ ডেনসিটি সিগমা। আগে ছিল কি লিনিয়ার চার্জ ডেনসিটি ল্যামডা, এবার হলো এরিয়া চার্জ ডেনসিটি সিগমা। তো এর এরিয়াটা কত হবে দেখো তো, এই যে রিং এর। তো তোমরা যারা একটু ম্যাথমেটিক্সে অনেক ভালো তারা এখন বলবা, আচ্ছা তো প্রথমে আমরা এই যে আর প্রাইম প্লাস ডিআর এই রেডিয়াস ধরে একবার এরিয়া বের করব, তারপর ছোট আর প্রাইম শুধুমাত্র এই রেডিয়াস দিয়ে একবার এরিয়া বের করবো, দুইটাকে বিয়োগ করে দিব। বাট এত অ্যাকুরেট দরকার নাই, এত অ্যাকুরেট নিলে এখন সলভ করতে পারবা না, এত অ্যাকুরেসি দরকার নাই। আমরা যেহেতু লিমিট নিয়ে কাজ করতেছি, ক্যালকুলাস হলো গিয়ে খুবই ক্ষুদ্র পরিবর্তন। তো এইখানে তুমি এইখান থেকে একটা স্লাইস করে দাও এই রিংটাকে, হ্যাঁ স্লাইস করলে তুমি এই যে এই মাথাটাকে ধরে টেনে এইখানে নিয়ে আসলা, এই মাথাটাকে টেনে এখানে নিয়ে আসলা, তাহলে তুমি এরকম একটা জিনিস পাবা, একটা রেক্ট্যাঙ্গেল। বুঝছ না? হ্যাঁ এই রেক্ট্যাঙ্গেলের পরিধির মান কত হবে জানো, 2 পাই আর, মানে পরিধি মানে লেন্থ। আর থিকনেসের মান কত হবে বলতো, প্রস্থ ডিআর প্রাইম, প্রস্থের মান কত ডিআর। এই যে এই ছোট জিনিসটার এটার পরিধি হবে এটার পরিধি হবে যে যে পুরোটা পাই আর থেকে এই প্রাইম যে ছোট বিয়োগ করলে তা চলে আসে না, মানে কোনটা, মানে আমি বলতে চাচ্ছি যে হ্যাঁ মানে এই পুরোটা আর মানে আর বিয়োগ আর প্রাইম আসলে তো তখন এই যে ছোটটা পাবো ডিআর, হ্যাঁ ছোট এই পাবা ছোট ডিআর পাবা, তখন ডিআর এর ছোটটার মান এইভাবে পরিমাণ পাবা। ঠিক আছে, আমার পরিধিও সেম ভাবে বের করে না চলে না না আসবে। না 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 পাবা না সমস্যা না, পাবো না? মানে পাবা না। কারণ এই বড় আর যেটা, এটা কোন জায়গার রেডিয়াস, এই সম্পূর্ণ রেডিয়াস। কিন্তু হ্যাঁ তুমি পাবা না, কারণ তুমি যদি এরকম চিন্তা করো যে আচ্ছা আমি প্রথমে 1 মিনিট, আমি প্রথমে এই এতটুকু রেডিয়াস নিব, এই মানে ডিআর সম্পূর্ণ রেডিয়াস, তারপরে এই এতটুকু বিয়োগ করে দিব যেখানে শুধুমাত্র আর প্রাইম আছে। তো ব্যাপারটা কি দেখো, ব্যাপারটা হলো গিয়ে এই যে এরকম যে আর প্রাইম প্লাস ডিআর, এটা হলো গিয়ে বড় রেডিয়াস ডিআর প্রাইম, এর থেকে তুমি ছোট রেডিয়াস বিয়োগ করে দাও আর প্রাইম, তাহলে কি থাকতেছে, তো ডিআরই তো ডিআর প্রাইমই থাকতেছে। তো মান তো আর বের করা হলো না, জাস্ট ডিআর প্রাইম ওই ডিআর প্রাইমই পেলাম। তো এটা মান বের করতে পারবা না, এটা জাস্ট বললাম। ঠিক আছে, ডিআর প্রাইম ইকুয়াল টু ডিআর প্রাইম হলো না তো কিছু। তো আচ্ছা এখন বুঝলা তো যে এর এরিয়াটা কত হবে, এই এরিয়া একটা আয়তকার ক্ষেত্রের এরিয়া,
সেটা হলো গিয়ে 2πr প্রাইম ইন্টু থিকনেস dr প্রাইম। দেখো ওরা এটাই লিখছে যে, এক মিনিট এখানে একটু শর্ট করে বুঝাই তোমাকে। ক্ষুদ্র পরিধির এটা সহ মানে আর প্রাইম ইন্টু ডিআর এটা সহ মানে r প্রাইম ইন্টু dr আর r প্রাইম, আচ্ছা এটা দেখুন, এটা দেখুন, এটা দেখুন, এটা বলা দেখুন। হচ্ছে যে ক্ষুদ্র অংশটা পরিধি বের করে হ্যাঁ, ওরা আসলে কি ধরছে জানো, আমরা যেমন এতটুকু অংশকে ডিকিউ ধরছিলাম, ওরা এতটাই ক্ষুদ্র থিকনেস ধরছে যে এই পুরা রিংটাকেই, পুরা রিং এর যে চার্জ সেটাকে ডিকিউ ধরা যায়, প্রবলেম হয় না। ধরো জিরো এর কাছাকাছি হলে এরিয়া কি অনেক ছোট না, অনেক ছোট। তো অনেক ছোট হলে চার্জ তো অনেক ছোট, মানে অনেক কম হবে। সো এই পুরা রিং এর চার্জ কত, এরিয়া চার্জ ডেনসিটি বা সারফেস চার্জ ডেনসিটি সিগমা টাইমস এর যে এরিয়া সেটা কত, 2π r প্রাইম, এটা হলো গিয়ে লেন্থ, আর থিকনেস dr প্রাইম। সো এটাকে এখন দেখো ইন্টিগ্রেট করতে হবে কি, ইন্টিগ্রেট করতে হবে dq বাই r, কারণ k কনস্ট্যান্ট। এই যে এরকম ছিল না সূত্রটা, k dq বাই r, তো এখান থেকে ইন্টিগ্রেট করলে দেখো k টা কনস্ট্যান্ট, k টাকে বাইরে নিয়ে গেলে এরকম আসবে। সো হ্যাঁ, dq কে ইন্টিগ্রেট করতে হবে r দিয়ে ভাগ করে। r টা হলো গিয়ে এই যে এই r মানে এই যে এখান থেকে এতটুকু দূরত্ব। সো এটার মান কত, সিমিলার জেড স্কোয়ার প্লাস বড় আর, আচ্ছা বড় আর না, সরি 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 সরি, হ্যাঁ ঠিক আছে, জেড স্কোয়ার প্লাস এই যে আর প্রাইম, স্মল আর প্রাইম, এটা আর প্রাইম স্কয়ার আর প্রাইম স্কোয়ার হোল স্কোয়ার করে দিবা। তো এখান থেকে কনস্ট্যান্ট কি আছে, সিগমা কনস্ট্যান্ট, 2π কনস্ট্যান্ট, থাকতেছে কি আর প্রাইম ডিআর প্রাইম, আর প্রাইম ডিআর প্রাইম, আর নিচে থাকতেছে কি √জেড স্কোয়ার প্লাস আর প্রাইম স্কোয়ার। এটাকে ইন্টিগ্রেট করবো কোথা থেকে কোথা পর্যন্ত, দেখো প্রথমে আমরা রিং নিব জিরোতে, তারপর রিং নিব একটু বেশি দূরে, তারপর এরকম বাড়াতে 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 একদম এই ঠিক মাথার যেটা আছে সম্পূর্ণ বড় রেডিয়াস, সেই রেডিয়াস একটা রিং নিলে এই সবগুলো রিং এর জন্য আমার পটেনশিয়াল যোগ হয়ে যাবে না, এই পয়েন্টে হ্যাঁ যোগ হয়ে যাবে। ব্যাপারটা খুব মজার। তো এই যে দেখো জিরো থেকে আর পর্যন্ত নিছে, এটাকে ইন্টিগ্রেট করলে এরকম একটা জিনিস পাবা, এই যে এটা লিমিট বসানোর পরে। তো আলটিমেট ফর্মুলাটা এরকম আসবে। আর এখানে 0 থেকে আর পর্যন্ত মানে বোঝাচ্ছে যে এই প্রথম সেন্টার থেকে লাস্ট পর্যন্ত সেন্টার থেকে লাস্ট পর্যন্ত, এই মানে যে বড় মানে রেডিয়াস পর্যন্ত, বড় রেডিয়াস হলো কি এই পুরো ডিস্কের রেডিয়াস, ঠিক আছে। হুম, হুম, হুম। আচ্ছা, তো এবার নেক্সট দেখি, বিষয়টা অনেক মজার কিন্তু। ইলেকট্রিক পটেনশিয়াল ফর এ পয়েন্ট চার্জ। আচ্ছা এই সূত্রটা আরেকবার দেখাইছিলাম, এখানে কেন দেখাইতেছি, কারণ এরপর আমরা 3D গ্রাফ দেখবো। সো এই ইলেকট্রিক পটেনশিয়ালটা হলো কি হাইপারবোলিক কার্ভ তৈরি করে, কারণ এই দেখো এখানে কনস্ট্যান্ট কি, চার্জ কনস্ট্যান্ট, তারপর কি কনস্ট্যান্ট আছে, 4πε0 কনস্ট্যান্ট। তো আমাদের এই পটেনশিয়াল কিসের উপর ডিপেন্ড করে, পটেনশিয়াল 1/r, তাই না? তো যখন এরকম থাকবে 1/r, তাহলে এই পাশে গুণ করে দাও vr প্রপোর্শনাল টু একটা কনস্ট্যান্ট, তো বুঝবা এটা হলো হাইপারবোলিক কার্ভ। হাইপারবোলিক এই যে এরকম এরকম একটা কার্ভ। ব্যাপারটা যদি নেগেটিভ কনসিডার করো তাহলে দেখবে এরকম একটা শেপ আসবে, এটাকে বলা হয় হাইপারবোলিক কার্ভ, হাইপ্যারাবোলিক কার্ভ, ঠিক আছে। তারপর হাইপারবোলিক সাবস্টিটিউশন নামে একটু আগে বলেছিলাম, ওইখানে এরকম ট্রিগোনোমেট্রিক ফর্মুলা ইউজ করা হয়, এখান থেকে এরকম একটা অ্যাঙ্গেল ধরা হয় কিছু একটা সামহাও, পরবর্তীতে পাবা, ইন্টারমিডিয়েটও পেতে পারো হয় আই গেস, আর না থাকলে সমস্যা নেই, পরবর্তীতে তুমি চাইলেই শিখে নিতে পারো। আচ্ছা দেখো তাহলে এটা কিসের উপর ডিপেন্ড করে, 1/r, যখন এরকম ডিপেন্ডেন্সি আসবে তখন দেখবে যে এরকম হাইপারবোলিক কার্ভ তৈরি হয়। জোস না, জোস। এখন দেখি নেক্সট কি আছে। আচ্ছা এর একটা 2 ডাইমেনশনাল ছবি, এটার দিকে তাকাও। দাঁড়াও এক মিনিট। সো এটা কিভাবে প্রকাশ করতেছে দেখো, দেখো এখানে ধরো পজিটিভ চার্জ, পজিটিভ চার্জ, তো পজিটিভ চার্জের ক্ষেত্রে দেখো চার্জ থেকে যত দূরে যাবে পটেনশিয়ালের মান কি কমবে না, 1/r যেহেতু, 1/r যেহেতু, ওরা এখানে কিভাবে রিপ্রেজেন্ট করতেছে জানো, যে এই যে এক্স ওয়াই এটা হলো গিয়ে চার্জের দূরত্ব, বাট জেড এক্স, সরি এক মিনিট, এক্সটা হলো গিয়ে চার্জের দূরত্ব, চার্জ থেকে দূরত্ব, মানে ওই প্লেনের মধ্যে, এটা হলো গিয়ে রিয়েল দূরত্ব, এই ধরো চার্জ এখানে, তো এটা হলো গিয়ে দূরত্ব চার্জ থেকে। আর এই যে যে ওয়াই কোঅর্ডিনেট, এটা ওরা কিভাবে রিপ্রেজেন্ট করতেছে, এটা আসলে ফিজিক্যাল মিনিং এখন বুঝতে পারবো না, এটা আসলে এইভাবে রিপ্রেজেন্ট করতেছে যে পটেনশিয়ালের মান, ওয়াই এর দেখো কোঅর্ডিনেটের মান যত বেশি বুঝতে হবে পটেনশিয়ালের মান তত বেশি, পটেনশিয়াল। তারপর এখানে দেখো ওয়াই এর কোঅর্ডিনেটের মান অনেক বেশি, মানে মোটামুটি বেশি, পটেনশিয়ালের মানও ততটা বেশি, ওই মান
ধরো ওয়াই এর মান এখানে 20 হয়, তাহলে পটেনশিয়ালের মান 20, এইভাবে রিপ্রেজেন্ট করতেছে, একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তারপর দেখো একটা চার্জের অনেক কাছে যদি আসো, অনেক কাছে, তাহলে মানে লজিক্যালি জিরো মানে অনেক বেশি হওয়ার কথা, কারণ দেখো 1/r না, তো জিরো যদি হয়ে যায় তাহলে তো ইনফিনিটি, জিরোর কাছাকাছি আসলে তো বেশি হবেই, তাই না? হ্যাঁ, বুঝতে পারছো? আচ্ছা দেখো এখন এই যে চার্জের মান এখন ওরা কমাইতেছে, চার্জের মান বাড়াইতেছে, তাহলে কি পরিবর্তন হয়? চার্জের মানটাকে ওরা একটা সরল রেখায় ধরে নিছে, যে প্লাস প্লাস থেকে মাইনাসে যাবে, তো তখন ডিরেকশন চেঞ্জ হয়ে যায় পটেনশিয়ালি। তো এখন এই জিনিসটা এখন 3D তে দেখবো আই গেস, পরবর্তী স্লাইডে থাকার কথা। এই যে দেখো এটাকে 3D ভাবে দেখি, ধরো পটেনশিয়ালটা, হ্যাঁ আচ্ছা এইভাবে দেখে দেখি কি লিখছে ওরা, ভিজুয়ালাইজিং দ্য পটেনশিয়াল ফাংশন ভিআর 2D প্লেনের মধ্যে, 2D প্লেনের মধ্যে 3D সারফেসের মধ্যে দেখাবে ওরা। এটা আমরা প্রথমে দেখেছিলাম হাইপারবোলিক কার্ভ, 1/r ডিপেন্ডেন্সি। এইটা হওয়ার কারণে তোমার মানে এরকম একটা সুউচ্চ শেপ দেখা যায়। দেখো এখান থেকে সুপ করে বেড়ে যাচ্ছে যত কাছে যাবে। ধরো এটা দেখে কি বুঝতে পারতেছো? এটা দেখে আমরা বুঝতে পারতেছি, হ্যাঁ নিশ্চয়ই এই সেন্টারে একটা চার্জ আছে, নিশ্চয়ই। তো এই চার্জে থাকার কারণে দেখো এক্স ওয়াই প্লেনে তুমি হাঁটাহাঁটি করতেছো, তুমি এখানে আসো, পটেনশিয়ালের মানে দেখো এক্স এক্স ওয়াই প্লেনের মধ্যে জেড অ্যাক্সিস, এই অ্যাক্সিসের হাইটটা কম, পটেনশিয়াল কম। তুমি এই জায়গায় আসো, জেড অ্যাক্সিসের হাইট এতটুকু, এইখান থেকে এতটুকু, মানে পটেনশিয়ালের মান বেশি। এই জায়গায় যদি আসো তাহলে ইনফিনিটি, জেড অ্যাক্সিসের হাইট ইনফিনিটি, পটেনশিয়াল সুপার, ঠিক আছে? জিরোর কাছাকাছি আসলে তখন ইনফিনিটি হবে, হ্যাঁ জিরো কাছে জিরো থেকে যখন ইনফিনিটি হবে। আসবে আর এটা দেখে ভাইবা যাবে না, আচ্ছা যখন কাছাকাছি পটেনশিয়াল, হচ্ছে তখন মান বেশি হবে। আচ্ছা এক মিনিট, হ্যাঁ এটা দেখে আবার এরকম ভাইবো না যে আচ্ছা পটেনশিয়ালে কি ডিরেকশন আছে নাকি, এরকম তোমার গ্রাফের মধ্যে এত বড় করে দেখাইলো না, এটা আসলে রিপ্রেজেন্টেশনের একটা স্টাইল, যে পটেনশিয়াল মানে এক্স ওয়াই প্লেনটা আসলে দূরত্ব নির্দেশ করছে ঠিকই, একটা 3D চিন্তা করো, এখানে চার্জ এখানে মুভ করতেছে, তুমি এখানে মুভ করতে পারছো, বাট এখানে যে পটেনশিয়াল সেটা ওরা রিপ্রেজেন্ট করতেছে জেড অ্যাক্সিস এর মধ্যে, যাতে আমরা বুঝতে পারি যে পটেনশিয়ালটা কোন জায়গায় আসলে কতটুকু। ব্যাপারটা কিন্তু দেখতে জোস। ওকে, এখানে সমস্যা নেই আই গেস। সো এই যে এটাই আরেকবার দেখালাম, যে 1/r হওয়ার কারণে এই তোমার মানে এরকম শেপ তৈরি করা হয়। এই দেখো শেপটা হলো গিয়ে তোমার হাইপারবোলিক। এই লাইনটার দিকে তাকাও, লাইনটার দিকে তাকাও, লাইনটা দেখছো হাইপারবোলিক। আর ওই যে বললাম এই সেন্টারে সবসময় চার্জ হবে, এটা দেখে কি বোঝা যাচ্ছে? এই নিচ দিয়ে যদি তুমি চলে যাও তাহলে দেখবে এই জায়গায় একটা চার্জ আছে, এই যে চার্জ। আরেকবার বলা যাবে, কি যেন বলতেছিলাম আমি শুনি না, আচ্ছা ঠিক আছে, দাঁড়াও এক সাউন্ড মিনিট। আসতেছিল তো, শোনা যাচ্ছে না কিছু। ওকে, এই মানে এই স্লাইডের কথাই বলবো। এই স্লাইডে যে হাইপারবোলিক কি একটা আচ্ছা যেন দেখো, বলতো। 1/r হওয়ার কারণে হাইপারবোলিক কার্ভ তৈরি হয়, হাইপারবোলিক কার্ভ। হাইপারবোলিক এই যে এরকম লেখা হয়, দেখি প্যারাবোলিক, প্যারাবোলিক শেপ। আচ্ছা হ্যাঁ, এটা সো আবার দেখো আলাদা করে পড়া লাগবে, মানে আলাদা করে আসলে তোমাদের মানে এসএসসি তে অনেকে পড়াইতে পারে, মানে হাইপারবোলিক নামটা ইংলিশে অন্যরকম, অধিবৃত্ত বাংলায় বললে, পরাবৃত্ত পড়েছিলা, অধিবৃত্ত আছে এরকম একটা। তো আমি পড়েছিলাম এসএসসি তে, আমাদের স্যার মানে স্কুল থেকে স্যার একবার দিয়েছিল, তো ওইখান থেকে জানতে পেরেছি, এরপর একটু ফার্দার পড়তে পারো মজার জন্য। তো দেখো এই শেপটা এরকম হয়, হাইপারবোলিক কার্ভের শেপটা 2 ডাইমেনশনাল দেখলে, তো দেখো এরকমই। আর 3D ভাবে চিন্তা করলে প্রত্যেক পয়েন্টের জন্য এরকম এরকম একটা শেপ তৈরি হয়ে গেছে। আর এই যে দেখো এই চার্জ এখন কোথায় আছে? সেন্টারে থাকবে। তো তুমি যদি এখান থেকে নিচ দিয়ে চলে যাবে, নিচ দিয়ে এখানে ধরো হাইটে চলে গেলা, তারপর তুমি এখানে গেলে দেখবা যে উপরে এই জায়গাটায় চার্জ আছে, যার জন্য সুপ করে ইনফিনিটি চলে গেছে এখানে। আর দেখি এর আরো কয়েকটা পিকচার থাকতে পারে। এই দেখো পটেনশিয়াল ভার্সেস, এটা হলো পটেনশিয়াল, এই যে জেড অ্যাক্সিস এর পটেনশিয়াল, আর এটা হলো এক্স ওয়াই প্লেন, চার্জের মধ্যবর্তী দূরত্ব। সো হ্যাঁ, এখন হলো গিয়ে আসি পজিটিভের ক্ষেত্রে নেগেটিভের ক্ষেত্রে কেমন হয়। দেখো পজিটিভের ক্ষেত্রে এটা কনভেনশন, পজিটিভের কনভেনশন না, মানে কোঅর্ডিনেটের একটা আলোচনা। দেখো পজিটিভের ক্ষেত্রে জেড অ্যাক্সিস এর পজিটিভ অংশ, এই যে জেড অ্যাক্সিস এর পজিটিভ অংশ এটা, জেড অ্যাক্সিস এর পজিটিভ অংশ কোনটা? এটা। তো পজিটিভ চার্জের ক্ষেত্রে পটেনশিয়ালটা এদিকে হবে, পটেনশিয়াল মানে প্লাস হবে, পটেনশিয়ালের মান কি হবে? প্লাস হবে। তো প্লাস হওয়ার কারণে ওরা রিপ্রেজেন্ট করতেছে এইভাবে, যে জেড অ্যাক্সিস এর প্লাস, তো এরকম, ঠিক আছে। আর নেগেটিভের ক্ষেত্রে পটেনশিয়ালের মান কি? নেগেটিভ না,
তো পটেনশিয়ালের মান যদি নেগেটিভ হয় সেটা জেড এক্স নেগেটিভ হবে না? হ্যাঁ এখানে হবে। সো এই যে এখানে তোমার ওই ধ্রুব ভাইয়ার এখানে ফালাই দিয়ে আসতে হবে আর নিচে একটা ভ্যাকুয়াম ক্লিনার লাগাই দিতে হবে। তো এখানে কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। ওকে, ফাংশনের মতো দেখতে। হ্যাঁ ফানেলের মতো দেখতে, রাইট, ধরতে পারছো, ফানেলের মতো জোস কিন্তু। আচ্ছা তুমি আমার এই চ্যানেলে যাইতে পারো, আমার চ্যানেলে কয়েকদিন আগে, ধরো 2-1 মাস আগে তোমার এই আহ বাসায় হাত ধোয়ার সময় যে কলে পানি পড়ে, তো কলে পানি পড়ার সময় পানি যে শেপ তৈরি করে কিছুটা এরকম দেখতে, কিছুটা, হ্যাঁ ওইটা শেপ আমি প্রমাণ করে দিছিলাম এবং মানে গ্রাফিক্যাল সফটওয়্যারের মধ্যে ওই ফর্মুলাটা ইউজ করে দেখেছি যে সেম শেপে এসে পড়েছিল। তুমি দেখে নিও, মজা পাবা। আচ্ছা ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি, আগে ছিল ইলেকট্রিক পটেনশিয়াল, এবার ইলেকট্রিক পটেনশিয়াল এনার্জি। এসএসসি তে খুবই কমন একটা সূত্র ছিল, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভিকিউ, এটা একটা সূত্র ছিল। হ্যাঁ জানো। তো এখানে মূলত ভিটা আসলে দেওয়ার দরকার ছিল ডেল্টা ভি, এটা দেয় নেই, এসএসসি মানুষটা খারাপ। এটা হলো মূলত পটেনশিয়াল ডিফারেন্স বা ভোল্টেজ বলা হয়, পটেনশিয়াল ডিফারেন্স কে বলা হয় ভোল্টেজ। পটেনশিয়াল ধরো এই যে একটা চার্জ, এই পয়েন্টে পটেনশিয়াল, ধরো পি পয়েন্টে পটেনশিয়াল আর কিউ পয়েন্টে পটেনশিয়াল, এই দুই পয়েন্টের পটেনশিয়াল যে ডিফারেন্স ডেল্টা ভি, হ্যাঁ এই ধরো এইখান থেকে চার্জ থেকে এখানে মুভ করাইলা, তোমার চার্জের মান যদি গুণ করে দাও এখানে, তাহলে তুমি কৃত কাজের মান পাবো। এটা হলো গিয়ে তোমার সংজ্ঞা এরকম, যে ওয়ার্ক ডান বা এনার্জি ডান, মানে এনার্জি, ধরো একটা চার্জের তুমি এই পয়েন্ট থেকে এই পয়েন্টে নিয়ে গেলা, তো দুই পয়েন্টের পটেনশিয়াল, ব্যয়িত শক্তি হ্যাঁ ডাব্লিউ। হ্যাঁ, তো দুই পয়েন্টের পটেনশিয়ালের ডিফারেন্স ডেল্টা ভি, এবং তোমার যে চার্জের মান, সেই চার্জের মানটা দিয়ে গুণ করে দাও, তাহলে তুমি বুঝতে পারবা যে তোমার কৃত কাজ কত হয়েছে। অথবা তুমি বলতে পারবা যে তোমার এই পয়েন্টে এখন তোমার মধ্যে অর্জিত শক্তি, পটেনশিয়াল এনার্জির মান কত। ঠিক আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভিকিউ, সিম্পলি। এই যে এটা আরেকবার এখানে লিখে দিছি যে পটেনশিয়াল এনার্জি কিন্তু আমরা মেজার করতে পারি না, পটেনশিয়াল এনার্জি কিন্তু পটেনশিয়াল এনার্জির পার্থক্য মেজার করতে পারি। ব্যাপারটা একটু খটকা লাগতে পারে, যে তুমি পড়েছিলে না গ্র্যাভিটির জন্য এই সূত্রটা পটেনশিয়াল এনার্জি, এই সূত্রটা এমজিএইচ, কিন্তু এটা আসলে পটেনশিয়াল এনার্জি না, এটা পটেনশিয়াল এনার্জির পার্থক্য। কেন? কারণ আমরা ধরে নিছি যে জিরোতে পটেনশিয়াল এনার্জি মানে জিরো হাইটে পটেনশিয়াল এনার্জি মানে জিরো, কিন্তু অ্যাকচুয়ালি এটা না, এখানে পটেনশিয়াল এনার্জি আছে। পৃথিবীর এই হাইটের জন্য এখানে একটা পটেনশিয়াল এনার্জির মান আছে, যেটা মানে ইকুয়েশন নেগেটিভ পটেনশিয়াল। না, নেগেটিভ পটেনশিয়াল হবে না, দাঁড়াও এখানে আমি বলি, এখানে একটা মান আছে পটেনশিয়াল এনার্জি, সার্টেনলি এখানে জিরো হবেই না, এটা একটা মান তুমি যে গ্র্যাভিটেশন পড়ার সময় বুঝবা। তো এই দুই পয়েন্টের পার্থক্য হলো গিয়ে এমজিএস, কিন্তু পটেনশিয়াল এনার্জি এমজিএস না। বাট ওই মানে এইভাবে পটেনশিয়াল এনার্জি পার্থক্য বলাটা সবসময় একটু ঝামেলা লাগে, এত বলে দেয় যে পটেনশিয়াল এনার্জি বের করো। পার্থক্য হ্যাঁ পটেনশিয়াল এনার্জি পার্থক্য। তো সিমিলারলি আমার নেটে প্রবলেম দেখা যাচ্ছে। বই হাতে কিছু বলা নাই। হ্যাঁ বই তো বুঝে যে কি বই এসেছে লেভেলে। তো এইখান থেকে ধরো এখানে পটেনশিয়াল এনার্জি কিভাবে ইয়ে করা যায়, দেখো ব্যাপারটা দেখো। আমরা ধরো অসীম থেকে এইখানে এই যে এই চার্জটা এখানে ছিল, তো এখানে কি পটেনশিয়াল জিরো না? পটেনশিয়াল জিরো, আমরা বলেছিলাম ওই যে 1/r জিরো, 1/r যদি ইনফিনিটি হয় এখানে মানে ইনফিনিটি দিয়ে ভাগ করলে জিরো এসে পড়ে, এখানে এই চার্জের জন্য পটেনশিয়াল জিরো, এই চার্জের জন্য। তো এইটাকে ধরো সমবেগে এখানে নিয়ে আসছি, এইখানে ধরো আর দূরত্বে আনলাম, তাহলে এই দুই পয়েন্টের পটেনশিয়ালের মান কত, মানে দুই পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্স কত? অসীম থেকে আর দূরত্বে এই যে হ্যাঁ প্লাস কিউ বিন্দুর উপর। হ্যাঁ, তো এই দুই পয়েন্ট, এই দুই পয়েন্টের পটেনশিয়াল ডিফারেন্সের মান কত? এই পয়েন্টের পটেনশিয়াল মাইনাস এই পয়েন্টের পটেনশিয়াল, অথবা এই পয়েন্টের পটেনশিয়াল মাইনাস এই পয়েন্টের পটেনশিয়াল, আমরা জাস্ট মানটা যেতে চাচ্ছি। তো দেখো এটা তো জিরো, এটা তো জিরো, তাহলে এই দুই পয়েন্টের পটেনশিয়ালের পার্থক্য বা বিয়োগফল আমাদের কি দিতেছে? এই পয়েন্টের পটেনশিয়ালের মান, দ্যাটস ইট। এটার মান কত? কে কিউ বাই আর, তার সাথে এই চার্জের মান গুণ করে দাও, যেটা আমরা ফর্মুলা বলেছিলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ, তাহলে কাজ পেয়ে যাবে, এই যে কাজ। ঠিক আছে, ওকে। তো টোটাল পটেনশিয়াল এনার্জি অফ এ সিস্টেম, তো মানে মজার কয়েকটা কোয়েশ্চেন আছে, কোয়েশ্চেন গুলা যেমন আমি মনে হয় তোমার ওই যে শেষের যে ক্লাসটা হবে ওইখানে একটা কোয়েশ্চেন করাবো, যে সোডিয়ামের ক্রিস্টাল
সোডিয়ামের এরকম একটা ক্রিস্টাল বানাতে আচ্ছা কেমন করে আঁকলাম, আচ্ছা ধরো হ্যাঁ সোডিয়াম একটা ক্রিস্টাল বানাতে কয়টা পরমাণু আছে, 8টা পরমাণু। তো এরকম একটা ক্রিস্টাল বানাতে কি পরিমাণ শক্তি বা কি পরিমাণ কৃতকাজ হবে, তো এটা মূলত পটেনশিয়াল এনার্জি সিস্টেমের বের করবো, সিস্টেমের পটেনশিয়াল এনার্জি। তো এটা এখন দেখাই, এখানে একটা ছোট এক্সাম্পল দেখাই। ধরো এই পয়েন্টের পটেনশিয়াল এনার্জি এখন বের করব, মানে এই 3টা চার্জের জন্য। তো প্রথমে এই চার্জের জন্য এই যে চার্জ আছে Q1, হ্যাঁ Q1 এর জন্য ওর একটা পটেনশিয়াল আছে, এখানে ওর একটা পটেনশিয়াল আছে। তো অসীম থেকে Q1 চার্জকে এখানে আনছি, অসীম থেকে। আমি তোমার অ্যাকুরেটটা বলতেছি, এই ফর্মুলা দিকে তাকানো লাগবে না, অ্যাকুরেট জিনিসটা বলতেছে। ধরো 3টা চার্জের মধ্যে কোনো চার্জ নাই, এখানে 3টা চার্জের মধ্যে কোনো চার্জ নাই। তো তুমি এখন একটা চার্জ বসাবা, তো একটা চার্জ যদি এখানে বসাও, ওকে আনতে কি কোনো কাজ করা লাগবে না, কোনো চার্জ তো আশেপাশে নাই, তো ওর জন্য কৃতকাজ 0। এরপর তুমি অসীম থেকে Q2 নিয়ে আসলা, ধরো Q2, এখানে Q2 নিয়ে আসলা, মধ্যবর্তী দূরত্ব কি R12, বা এইখান থেকে মধ্যবর্তী দূরত্ব R2 ধরে নাও, তাহলে ওর জন্য কৃতকাজ কত হবে, এই পয়েন্টে পটেনশিয়াল KQ, KQ, এই যে এই Q1, KQ1 ডিভাইডেড বাই R, এটা হলো ওর জন্য পটেনশিয়াল এনার্জি, পটেনশিয়াল এনার্জি বা পটেনশিয়ালের পার্থক্য এটা। তারপর এখন তুমি থার্ড চার্জটাকে নিয়ে আসো, তো এইখানে ধরো নিয়ে আসলে, এখন দেখো এইটার জন্য পটেনশিয়াল আছে, এটার জন্য পটেনশিয়াল আছে। তো এইভাবে করে একটা সিস্টেম তৈরি হয়, একটা সিস্টেম তৈরি হয়। প্রথম সিস্টেমের প্রত্যেক যে প্রথম চার্জ তার জন্য কৃতকাজ 0 হয়, কিন্তু ওরা এখানে এটা করে নাই। ওরা এখানে ধরতেছে যে ইনস্ট্যান্ট যে সিস্টেম, এই সিস্টেমের মধ্যে এখন যদি পটেনশিয়াল এনার্জি বের করতে চাও সেটা কত হবে, সেটা দেখো। এর জন্য এই দুইটা পটেনশিয়াল, মানে এই যে এখানে একটা পটেনশিয়াল, R23 হ্যাঁ 13। হ্যাঁ হ্যাঁ, দেখো ব্যাপারটা দেখি কেমন হয়। যেমন এক মিনিট, তো আমরা প্রথমে দেখবো যে Q2, সো Q1 এর এখানে একটা পটেনশিয়াল এনার্জি আছে না, মানে পটেনশিয়াল আছে না, পটেনশিয়াল আছে, ঠিক আছে। Q2 কে আমরা যদি এখানে নিয়ে আসি, তাহলে কি পরিমাণ শক্তি দরকার হবে, কে Q1 Q2 বাই R, মধ্যবর্তী দূরত্ব। ওকে, এরপর আমার কাছে কোশ্চেন একটা আছে, মানে বলো। এখানে R12 R23 এবং 13 ধরা হয়েছে কেন? আচ্ছা 23 23 এগুলো আসলে মানে এই যে এরকম দেখো 1 2 ধরা হয়েছে, মানে এটার জন্য পটেনশিয়াল এইখানে। এখন তুমি চার্জ আনতেছো কোন চার্জকে, R2 কে ধরে নিচ্ছ, আর Q1 হলে গিয়ে স্থির, Q2 কে আনতেছো। তো Q1 স্থির হলে দেখো 1টা আগে আসছে, Q1 স্থির হওয়ার কারণে দেখো Q1 এর পটেনশিয়াল, এই যে এইটুকটা হলে Q1 এর পটেনশিয়াল, তার সাথে Q2 গুণ করে দিচ্ছে, তাহলে Q2 এর কৃতকাজ, হ্যাঁ Q1 এর পটেনশিয়াল হয়ে এইটু, তার সাথে Q2 গুণ করে দিচ্ছে, মানে Q2 কে আনতে কি পরিমাণ কৃতকাজ। তারপর দেখো 1 3, মানে 1টা স্থির, 1 হলে গিয়ে স্থির, তো এটা হলে গিয়ে পটেনশিয়াল 1 এর, এখানে একটা কে গুণ হবে, এই যে কেটা, হ্যাঁ। তার সাথে Q3, মানে Q3 কে আনতে যে পরিমাণ পটেনশিয়াল দরকার, মানে মানে শক্তি দরকার, ঠিক আছে। এরপর দেখো কি করছে, 2 3 করছে, 2 3 মানে আমরা যে এখানে আনলাম, এই যে Q3টাকে যে আনলাম, হ্যাঁ, তো ওর জন্য তো ওর পটেনশিয়াল এনার্জি দরকার হয়েছে, পাশাপাশি ওরও তো দরকার হবে, কারণ ও তো এখানে একটা পটেনশিয়াল দিতেছে, ওকে এই সমদূরত্বে আনার জন্য একটা পটেনশিয়াল এনার্জি দরকার না, দুই দিক থেকে ধাক্কা দিবে। তো দুই দিক থেকে ধাক্কা দিলে দুইটা পটেনশিয়াল এনার্জি দরকার বা শক্তি বেশি দরকার। তো এটা কিভাবে বের করবো, এই যে এটা হলো কি এই চার্জের জন্য এই পয়েন্টে পটেনশিয়াল, 2 চার্জের জন্য এই জন্য 2টা সামনে আছে, কোন চার্জকে আনতে হইতেছে 3 চার্জ, তো 3 চার্জটা আমরা এদিকে নিয়ে আসলাম, ঠিক আছে। এইভাবে করে প্রকাশ করা হয়, তুমি যেরকম ইচ্ছা লেভেলিং দিতে পারো। নেক্সটে যাচ্ছি। তো এবার একটু তাড়াতাড়ি যেতে হবে, ডাইপোলের পটেনশিয়াল। আগের যে ডাইপোল করাইছিলাম মনে আছে আগের ক্লাসে, আচ্ছা যদি একটু ভুলে যাও আমি খালি জাস্ট চিত্রটা একটু দেখাই দিতেছি, চিত্রটার দিকে তাকাও, পুরোপুরি মনে থাকবে না। হ্যাঁ এই চিত্রটার দিকে তাকাও, জাস্ট এই চিত্র আগে দেখো। আহ এই ধরো পানি, এটা হলো অক্সিজেন, এটা হলো দুইটা হাইড্রোজেন, সমান চার্জ। তো এখান থেকে একটা এক্সটার্নাল ইলেকট্রিক ফিল্ড আছে, ঠিক আছে, ই। ই থাকার কারণে, এটা যেহেতু সমান চার্জ, সমান চার্জ আর ফিল্ডের মানও সমান, তাহলে ও এদিকে নেগেটিভ একটা ফোর্স পাবে বা এদিকে একটা ফোর্স পাবে, আবার ও এদিকে একটা ফোর্স পাবে, দুইটা ফোর্সের মান সমান হবে, কারণ আমরা পড়েছিলাম এফ ইজ ইকুয়াল টু কিউই, যেখানেই চার্জ যেখানেই ফিল্ড সেখানেই ফোর্স। তো এখানে একটা ফোর্স পাবে ও, বিপরীত দিকে মাইনাস চার্জ হওয়ার কারণে। দেখো এখানে একটা মাইনাস বসে দাও, দিকের মান বিপরীত, ফোর্সের মান বিপরীত, মাইনাস দিকে, মানে অপোজিট দিকে, ঠিক আছে। তো এদিকে একটা ফোর্স পাইতেছে এফ,
এদিকে একটা ফোর্স পাঠাচ্ছে এফ, দুইটা চার্জের মান যদি সমান হয় তাহলে দুইটা ফোর্সের মানও সমান, কারণ ইলেকট্রিক ফিল্ডটা কনস্ট্যান্ট। ঠিক আছে, এটার কোনো কোয়েশ্চেন নেই। তো দেখো এদিকে একটা ফোর্স এফ, এদিকে একটা ফোর্স এফ, দুইটা ফোর্স সমান এবং বিপরীত, তাহলে দুইটা ফোর্স ব্যালেন্স করছে। এর মানে এই পানি মুভ করবে না কোনো দিকে, অর্থাৎ এদিকেও যাবে না এদিকেও যাবে না, অর্থাৎ এই পানির যে সেন্টার অফ মাস সেটা এই জায়গায় পড়ে থাকবে, চুপ করে বসে থাকবে। কিন্তু মানে দুইটা ফোর্সের জন্য। হ্যাঁ, দুইটা ফোর্স ব্যালেন্স হয়ে আছে, মানে এদিকে একটা থাকতে এদিকে একটা থাকতে দুইটা ক্যান্সেল আউট হয়ে যায়। কিন্তু দেখো এই যে এই সেন্টার অফ মাস এইখানে, কিন্তু ফোর্সটা এখানে। তো এই ফোর্সের একটা এদিকে হরিজন্টাল কম্পোনেন্ট আছে, যে হরিজন্টাল কম্পোনেন্ট এর সাথে 90 ডিগ্রি, যেটা এই সেন্টারের সাপেক্ষে এই পার্টে ঘোরাতে চাবে, এদিকে ঘোরাতে চাবে। আবার এদিকে দেখো, ঘুরাইতে থাকবে, হ্যাঁ আবার দেখো এটার এদিকে একটা হরিজন্টাল আবার ওইটা কম্পোনেন্ট, ওর পাশে নেবে। তো এটা এর সাপেক্ষে এদিকে ঘুরাইতে চাবে, তাই না? হ্যাঁ, এটা হলো টর্ক, টর্কের কনসেপ্ট, যেটা মেকানিক্সে পড়াইছিলাম আমাদের রোটেশনাল ডাইনামিক্সে। তো এটা কি করবে, জাস্ট এরকম করে ঘুরবে, টর্ক সৃষ্টি হবে। কিন্তু ঘোরাটা কোনো সাধারণ ঘোরা না, পেন্ডুলামের মতো ঘুরবে। ব্যাপারটা এখন বলি কেন। এই দেখো এটাকে যত এইভাবে এইভাবে যাবে, তার মানে দেখি দেখি তো থিটার মান কি কমবে নাকি বাড়বে। এক মিনিট। হ্যাঁ, থিটার মান কমতেছে, মানে এইখানে টর্ক বেশি, অনেক দ্রুত ঘোরানোর চেষ্টা করবে। এইখানে যত এদিকে চলে যাবে, ধরো এইখানে এসে পড়লো, তখন থিটার মান কম মানে টর্কের মান কম, তখন একটু আস্তে ঘুরাবে। ঠিক আছে, কিন্তু আস্তে ঘুরাবে মানে কি, আস্তে ফোর্স দিবে। কিন্তু কথা যে আমাদের তো সারাক্ষণ বেগ বাড়তেছে, টর্ক হওয়ার কারণে এখানে সারাক্ষণ একটা বেগ বাড়বে না, এদিকে যাওয়ার জন্য বেগ বাড়তে 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 যখন একবার ইকুইলিব্রিয়াম পয়েন্ট সমান হয়ে গেল, প্যারালাল হয়ে গেল, তখন সমান্তরাল হয়ে যাবে। সমান্তরাল হয়ে যাবে। কিন্তু তখন একটা বেগ আছে, তো ওর একটা বেগ আছে না, ঘোরার একটা বেগ আছে না, অ্যাঙ্গুলার ভেলোসিটি। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকার কারণে সে আবার এদিকে যাবে, তো মন্দন হবে। দেখো বিপরীত দিকে ধাক্কা দিতে থেমে গেল, তো খুবই দ্রুত যাওয়ার পর এভাবে থেমে যাবে, মন্দন হবে। আবার সেম কেস, দেখো আবার এইভাবে নেমে যাবে, আবার থামবে। প্যারালাল হবে। এরকম এরকম তোমার একটা অসিলেট করবে, এটাকে বলা হয় অসিলেট। এটা হলে গিয়ে তোমার ওই যে পেন্ডুলামের মতো কাঁপতে থাকবে। তো এটা আগের ক্লাসে বলছিলাম যে এই যে কাঁপাকাঁপি, এই কাঁপাকাঁপির কারণে মাইক্রো ওভেনে তোমার ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ দেওয়া হয়, যেটা ইলেকট্রিক ফিল্ডের মানও চেঞ্জ হতে থাকে সারাক্ষণ। তো ইলেকট্রিক ফিল্ডের ডিরেকশন যদি চেঞ্জ হয়, আর মান জানি না, বা ডিরেকশন যদি চেঞ্জ হয়, তাহলে এই যে পানির যে অণু সেটা কি এরকম কাঁপবে না, নাচা শুরু করবে। তো এরকম নাচা শুরু করার কারণে পানি গরম হয়ে যায়, থার্মাল এনার্জিতে পরিণত হয়। মানে ইলেকট্রোম্যাগনেটিক যে ওয়েভ আছে তার যে এনার্জি, সেটা এরকম কম্পনের কারণে শক্তি ট্রান্সফার করে। আর যেটা আলটিমেটলি তাপীয় শক্তি, কারণ ওই যে এসএসসি পড়েছিল যে তাপ আসলে কিছুই না, বাট পরমাণু অণুসমূহের গতিশক্তি। তো এই যে কাঁপতেছে মানে গতিশক্তি বাড়তেছে। তো এইভাবে পানি গরম হয়ে যায় মাইক্রো ওভেনে। আর মাইক্রো ওভেন মানে হ্যাঁ, মাইক্রো ওভেনের ক্ষেত্রে খাবারের মধ্যে তো বেশিরভাগই পানি থাকে, সব খাবারে গ্লুকোজের মতো সব খাবারে মোটামুটি পানি থাকে। পানি একটা ডাইপোল, ডাইপোল থাকার কারণে ওই খাবারও গরম হয়ে যায় এইভাবে মাইক্রো ওভেনে। এটা বলেছিলাম আগের ক্লাসে। তো এখন কনসেপ্ট ক্লিয়ার হলো ছোট করে। এখন আসছি নেক্সট স্লাইডে, মানে আগের স্লাইডে। ওই ক্লাসে পটেনশিয়াল ফিল্ডও বের করে দেখিয়েছিলাম, আগের ক্লাসে দেখে নিতে পারো। এখন পটেনশিয়ালের কথা দেখি। পটেনশিয়াল তো না, মূলত পটেনশিয়াল এনার্জি। ওরা কি বলছে লেখাটা পড়ো। Potential energy can be associated with the orientation of an electric pole, electric dipole in an electric field. ওকে, ওরিয়েন্টেশন মানে কিভাবে ঘুরে আছে এটার উপর ডিপেন্ড করে পটেনশিয়াল এনার্জি। ঠিক আছে, সো দেখো আমি একটা উদাহরণ দেই। ইলেকট্রিক ফিল্ড এদিকে যাচ্ছে, আর এই বস্তুটা ধরে এখানে থিটা কোণে আছে। ঠিক আছে, তো বস্তুটা যদি একবারে সমান হইতো, ইলেকট্রিক ফিল্ডের প্যারালাল, তখন কি তার মধ্যে কোনো ফোর্স কাজ করবে? মানে তার মধ্যে কোনো টর্ক কাজ করবে? টর্ক না, টর্ক কাজ করবে না, কারণ এদিকে কোনো ধাক্কা নাই, তো এদিকে এদিকে ধাক্কা নেই। এদিকে টানবে, এদিকে টানবে, তো জিরো। কোনো ধাক্কা আছে? ঘুরতেছে না, ঘুরবে না, ঘোরার কোনো চান্সও নাই। তাহলে পটেনশিয়াল এনার্জি কি? জিরো, যখন একবার সমান হয়ে থাকবে ইলেকট্রিক ফিল্ডের প্যারালাল। আর সবচেয়ে বেশি কখন হবে বলতো? আই গেস বুঝতে পারতেছো, দাঁড়াও। সবচেয়ে বেশি হবে যখন একদম 90 ডিগ্রি, মানে তোমার ইলেকট্রিক ফিল্ড থিটা কোণের মান, থিটা হ্যাঁ কোণ হ্যাঁ, ইলেকট্রিক ফিল্ড এদিকে কাজ মানে করতেছে, যখন সমকোণে থাকবে। তখন তোমার ধরো ওই পানির অণুটা এরকম আছে, তো মাঝখানে একদম 90 ডিগ্রি। তো এখন সম্পূর্ণ ফোর্স এদিকে কাজ করবে, সম্পূর্ণ ফোর্স এদিকে কাজ করবে, ওর কোনো কম্পোনেন্ট দরকার হবে না, কারণ এটা সম্পূর্ণ 90 ডিগ্রি আছে ফোর্স। কিন্তু যদি 90 ডিগ্রির চেয়ে কম হয় তখন কাজ করবে না। তখন তোমার কাজ করবে, তখন হলে গিয়ে সম্পূর্ণ ফোর্স কাজ করবে না, ফোর্সটা তখন হলে গিয়ে এদিকে না, ফোর্সের দিক কিন্তু হ্যাঁ, এদিকে, কিন্তু তখন এই অংশটা কাজ করবে, এই যে এই অংশ, এই কম্পোনেন্টটা। তো তার জন্য আমার এখানে থেটা থেকে কস থেটা নিতে হবে, বুঝতে পারছো?
তো হ্যাঁ বুঝতে পারছি। হ্যাঁ, তো তখন হলো গিয়ে সবচেয়ে বেশি পটেনশিয়াল এনার্জি, মানে সবচেয়ে বেশি ওদের কষ্ট হবে আটকাইতে। সো দেখো এটা এখানে বলছিল যে কি বলছে, আচ্ছা এই জিনিসটা এখন বুঝবে নাকি জানি না। মোমেন্ট ডাইপোল মোমেন্টের দিকে ঘুরে থাকবে। ডাইপোল মোমেন্ট মূলত তোমার নেগেটিভ থেকে পজিটিভে যায়। একটু ছোট করে বলে দিই, এটা ধরো প্লাস চার্জ, এটা হলো গিয়ে মাইনাস চার্জ। সো ডাইপোল মোমেন্ট একটা ভেক্টর রাশি, এটা হলো গিয়ে মাইনাস থেকে পজিটিভের দিকে যায়। কালকের ক্লাসে দেখে নিও। আবার দেখো ওরা এখানে বলছে যে পেন্ডুলামের মতো ঘোরা শুরু করবে ডাইপোল। দেখি এখানে কি আছে। আমি একটু যেটা বলেছিলাম যে যখন একবার অ্যালাইন হয়ে থাকবে ফিল্ডের দিকে, তখন তোমার ইকুইলিব্রিয়াম পজিশন, মানে এনার্জি সবচেয়ে কম, পটেনশিয়াল এনার্জি। আর টেক্সট কে করলো? আচ্ছা, কতক্ষণ ক্লাস হবে? আর অল্প একটু। ওকে, সো দেখো মেইন টপিক গুলো শেষ হয়ে গেছে, লাস্ট জাস্ট কয়েকটা ছবি আছে। সো এখানে দেখো, আর যখন 90 ডিগ্রি তখন হলো সবচেয়ে বেশি পটেনশিয়াল। তো পটেনশিয়াল এনার্জি কিভাবে ডিফাইন করবা? দেখো ওরা এখানে একটা অ্যাপ্রোচ দিয়েছে যে মানে পটেনশিয়াল এনার্জি হলো গিয়ে তোমার, এটা একটা ফর্মুলা, ওয়ার্ক এনার্জি থিওরেম পড়েছিলা, সেটা হলো গিয়ে কৃত কাজ গতিশক্তির পরিবর্তনের সমান। আবার কৃত কাজ বিভব শক্তির নেগেটিভ পরিবর্তনের সমান, মানে তার সামনে একটা মাইনাস হবে। এটা হলো গিয়ে তোমার একটা ফর্মুলা। তার মানে দেখো ডেল কে প্লাস ডেল ইউ ইজ ইকুয়াল টু 0। তো বুঝতে হবে যে গতিশক্তির পরিবর্তন বাড়লে বিভব শক্তির পরিবর্তন কমবে, ব্যাপারটা এরকম। ব্যাপারটা মেক সেন্স, কারণ তোমার এক সময় যদি গতিশক্তি বাড়ে ওই সময় বিভব শক্তি কমবে। কিসের মান? যে কৃতকাজ। ইউটা হলো গিয়ে পটেনশিয়াল এনার্জি, ডাব্লিউ হলো গিয়ে কৃত কাজ। ঠিক আছে, আচ্ছা। সো দেখো ফর্মুলা ছিল না কৃত কাজ কিভাবে বের করে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস, রোটেশনে পড়াইছিলাম ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস। সিমিলারলি ডাব্লিউ ইজ ইকুয়াল টু টাও বা টর্ক ডি থেটা, এখানে ডিএস। ব্যাপারটা অ্যাঙ্গুলার ক্ষেত্রে, এটা হলো গিয়ে অ্যাঙ্গুলার ক্ষেত্রে আমরা বলছিলাম এটা ফোর্স, আর এখানে টর্ক। এটা হলো গিয়ে অ্যাঙ্গুলার অতিক্রান্ত দূরত্ব, মানে ওই সময় লিনিয়ার অতিক্রান্ত দূরত্ব, এটা অ্যাঙ্গুলার অতিক্রান্ত ডিসপ্লেসমেন্ট। ঠিক আছে, এটা হলো গিয়ে ফর্মুলা ছিল। তো এখন ওরা এখানেই করছে এরকমই, যে কৃত কাজটা দেখো 90 ম্যাক্সিমাম পটেনশিয়াল এই জায়গায়, তার থেকে আমি যদি থেটাতে নিয়ে আসি, মানে আমরা চাচ্ছি স্পেসিফিক একটা পয়েন্টে পটেনশিয়াল এনার্জি বের করব, মূলত পটেনশিয়াল এনার্জি না, পটেনশিয়াল এনার্জি ডিফারেন্স বের করব। আবার বলতেছি পটেনশিয়াল এনার্জি ডিফারেন্স বের করব। তো আমরা ধরে নিচ্ছি ম্যাক্সিমাম পয়েন্ট হলো গিয়ে এইটা 90 ডিগ্রি, 90 ডিগ্রির সর্বোচ্চ। তো এই পয়েন্ট থেকে আমরা এখন যদি বিয়োগ করে দেই, মানে ইন্টিগ্রেট করি, হ্যাঁ, 90 থেকে থিটাতে নামায় নিয়ে আসবো, তো আমরা দেখতে পারবো যে কতটুকু পটেনশিয়াল ড্রপ করছে। ঠিক আছে, এই দেখো এইভাবে ইন্টিগ্রেট করলে বুঝে যাবে। আর এই যে পি কিভাবে আসলো, এটা হলে কি আগের ক্লাস না দেখলে আই গেস বুঝতে পারবে না। আগের ক্লাসে তোমার লেখা ছিল যে পিটা কি, ডাইপোল মোমেন্ট। সো এটা এখন যদি সমস্যা হয়, মানে এত ইম্পর্টেন্ট না ডাইপোলের এই জিনিসটা, তাও লাগতে পারে, পড়ে নিও। ঠিক আছে, আগের ক্লাস দেখলে ক্লিয়ার হয়ে যাবে। এখন দেখি নেক্সটে কি আছে। হ্যাঁ, আবার দেখে নিও। ঠিক আছে, ওকে ওকে। সো এটা লিখে থাম্বনেল দিয়ে দিব ভিডিওর, এই জন্য দিয়ে দিলাম যে ডাইপোল পটেনশিয়াল। তাও এখানে এখানে জানার কিছু আছে, ডাইপোল পটেনশিয়াল কেমন। আমরা বলেছিলাম ডাইপোলের মধ্যবর্তী সেপারেশন থাকে একটা, মানে চার্জ নেগেটিভ আর পজিটিভ চার্জ কখনো মিলে থাকে না, প্লাস মাইনাস এরকম মিলে থাকে না, এদের মাঝখানে একটা সেপারেশন থাকে ডি, এটা প্লাস এটা মাইনাস, এটাকে বলা হইতেছে ডাইপোল। ঠিক আছে, তো এরকম ব্যাপারটা, ধরো এখানে একটা প্লাস এখানে একটা মাইনাস চার্জ আছে, তো এর ক্ষেত্রে পটেনশিয়ালের দেখি আমরা। দেখো এটা কিন্তু উপরে যাবে, পজিটিভ পজিটিভ পটেনশিয়াল, আর এটা নিচে আসবে নেগেটিভ পটেনশিয়াল। মেক সেন্স? এইখানেও পজিটিভ পটেনশিয়ালের কারণে এই জায়গাটা সবসময় এরকম সরু হতে থাকবে উপরের দিকে, এটা নিচের দিকে যাবে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এই জিনিসটা আরেকবার দেখালাম, মানে অনেক রকম রিপ্রেজেন্টেশন আছে। তুমি হলে গিয়ে কালার দিয়ে বোঝা যায়, কালার দিয়ে আবার অনেকে ভাইবা নিও না যে টেম্পারেচার বোঝাচ্ছে, না, ব্যাপারটা টেম্পারেচার না। ঠিক আছে,
আর লাস্ট একটু বোঝাচ্ছি, এই জিনিসটা বুঝতে পারবা, এখানে সমস্যা হবে না, কারণ একটু আগে পড়েছিলাম পটেনশিয়াল। এটা একটু দেখো, ইম্পর্টেন্ট। ডাইপোলের ক্ষেত্রে পটেনশিয়াল বের করবো, লাস্ট দেখাইতেছি, খুবই ইম্পর্টেন্ট, খুবই তাড়াতাড়ি দেখাবো। দেখো, এটা হলো প্লাস চার্জ, এটা হলো মাইনাস চার্জ, এদের মধ্যবর্তী দূরত্ব ডি। আমরা চাচ্ছি যে পি পয়েন্টের পটেনশিয়াল বের করবো। তো পটেনশিয়াল স্কেলার রাশি, তো এর পটেনশিয়াল বের করে যোগ করে দিব, এর পটেনশিয়াল এখানে বের করবো, যোগ করে দিব। ঠিক আছে, ওকে ফাইন। নেগেটিভ চার্জের পটেনশিয়াল নেগেটিভ, তো আলটিমেটলি যোগ মানে কি, বিয়োগ। আচ্ছা, আপাতত এটা দেখো। সো এখন পটেনশিয়াল তাহলে লিখি, এটা ধরো প্লাস চার্জ না এটা মাইনাস কি চার্জ? আগের ক্লাসে ছিল না? হ্যাঁ, আগের ক্লাসে ছিল, এটা ছিল না, আগের ক্লাসে ছিল তোমার ইলেকট্রিক ফিল্ড, ডাইপোলের ইলেকট্রিক ফিল্ড, এটা ছিল ডাইপোলের পটেনশিয়াল এখন। ঠিক আছে, আচ্ছা দেখো, সো এইখান থেকে এটার দূরত্ব ধরলাম আর প্লাস, মানে প্লাস চার্জ থেকে পি এর দূরত্ব আর প্লাস, কি মাইনাস কিউ থেকে পি এর দূরত্ব আর মাইনাস। তো পটেনশিয়াল কি ছিল, কিউ বাই আর, কে কিউ বাই আর। তো কে কে লিখলাম 1/4πε0, কিউ মান, মান হলো গিয়ে কিউ। আচ্ছা মান না, সাইনই ধরো, কারণ আলটিমেট যেহেতু মাইনাস আসবে, তাহলে সাইন ধরে এখানে প্রবলেম নাই, আমরা প্লাস ধরে এখানে সাইন দিয়ে দিব না। সো কিউ বাই আর প্লাস, প্লাস কিউ উইথ সাইন, মানে মাইনাস কিউ ডিভাইডেড বাই এতটুকু দূরত্ব আর মাইনাস, এটা হচ্ছে পটেনশিয়াল। তো এখানে তুমি একটু ইয়ে করো, মানে লসাগু করো, আর প্লাস আর তার সাথে আর মাইনাস গুণ করবা, আর মাইনাস মাইনাস আর প্লাস। এখন একটু অ্যাপ্রক্সিমেশন দেখো, আমরা রিয়েল লাইফে এই যে যে দূরত্বটা আছে, এটা অনেক ছোট হয়, ন্যানো স্কেলে। আর আমরা এখন মেজার করবো এরকম, যে ধরো এইখান থেকে ধরো 5 মিটার দূরে কি পরিমাণ পটেনশিয়াল আছে। তো কোথায় 5 মিটার আর কোথায় 10⁻⁻10 মিটার, বুঝতে পারছো ব্যাপার? 10⁻⁻10 আর কোথায় 5 মিটার। তো এখান থেকে তো কয়েক, মানে কয়েকশো কোটি গুণ বড় হইতে পারে। তো এটা আমরা ইগনোর করবো এইভাবে। এইভাবে ইগনোর করবো কিভাবে, দেখো দাঁড়াও কেমনে বলি, ওকে হ্যাঁ, এই দেখো, এই জিনিসটাকে ওরা এইভাবে লিখবে, এই দুইটা লাইন প্যারালাল ধরে নিছে। এটা কখন ধরা যায় প্যারালাল, বলতে বলতে পারবা এটা কখন প্যারালাল ধরা যায়? যখন এটা জিরো হবে। এটা যখন জিরো হয়ে যাবে, তো এই চার্জটা এখানে আসবে, 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। এই যে এই চার্জটা, এটা যখন জিরো হয়ে যাবে, ডি এর মান যখন জিরো হবে, তখন এই পজিটিভ চার্জটা এখানে আসবে, তখন এই লাইনটা দুইটা প্যারালাল মনে হবে, মানে এই লাইনটা ভুলে যাও, তখন এটা এরকম হয়ে যাবে। তো এটাকে জাস্ট এখানে লিখছে ওরা। তো এখন দেখো, যদি প্যারালাল হয়ে যায়, এখন একটু চিন্তা করো যে এইটা এখান থেকে এতটুকু দূরত্ব, এটার দৈর্ঘ্য এতটুকু, আর এটার দৈর্ঘ্য এতটুকু, তো কতটুকু পরিবর্তন হবে? এই সম পরিমাণ কাইটা নাও, এটা যা কথা এটা তা কথা, তো কতটুকু বেশি আছে, এতটুকু বেশি আছে না, এতটুকু বেশি আছে। তো এটার মান এখন দেখি, বের করি, এটার মান বের করি। দেখো, এটা যেহেতু প্যারালাল, এদের মধ্যবর্তী কোণ থেটা, এই যে দেয়া ছিল থেটা, এটা যদি থেটা হয়, এটাও থেটা, প্যারালাল বলছি। হ্যাঁ হ্যাঁ, অনুরূপ কোণ, আর প্যারালাল যেহেতু, অনুরূপ কোণ হইতো না, কারণ এটা প্যারালাল না। কিন্তু যদি প্যারালাল হয়ে যায়, এই যে তখন অনুরূপ কোণ হয়ে যাবে। এটা এখন কিন্তু হইতো না থেটা, বাট এটা প্যারালাল ধরে নিছি, এখন অনুরূপ কোণ হবে। সো এটা হলো থেটা, তাহলে এটা ডি। তো অতিভুজের এখানে উপাংশ ফালায় দাও, এটা যদি অতিভুজ হয়, এর একটা উপাংশ এদিকে ফালায় দাও, এটা কি হবে, ডি কস থেটা। সো এটা কি মূলত, বড় কোনটা, আর মাইনাস বড় না, আর মাইনাস বড়, আর প্লাস ছোট। সো আর মাইনাস মাইনাস আর প্লাস, এটা অ্যাপ্রক্সিমেটলি ডি কস থেটা, মানে রিয়েল লাইফে। ঠিক আছে, হ্যাঁ ডি কস। আরেকবার বলা যাবে? হ্যাঁ আরেকবার বলতেছি। দেখো, এই দুটা লাইন যখন ছোট হয়ে যাবে, মানে মধ্যবর্তী ব্যবধান যখন ছোট হয়ে যাবে, তখন এইটা প্যারালাল লাইন চিন্তা করা যায়। তো প্যারালাল হইলে এখান থেকে এতটুকু আর প্লাস, এখান থেকে এতটুকু আর মাইনাস। তো এদের ব্যবধান চাচ্ছি আমরা, ব্যবধান, এটা দৈর্ঘ্য এতটুকু আর এটা দৈর্ঘ্য বড়। তো পার্থক্য কিভাবে বের করবো? এই যে ছোটটা যে আছে না, ছোটটাকে এখান থেকে ভাগ করে দাও, তাহলে দেখো এই বড়টা থেকে বড়র একটা অংশ ছোট এখানে আছে, মানে ছোটর সাথে কিছুটা যোগ করেই তো বড় হয়েছে। তো এই ছোটর এই অংশটা আমরা বড় থেকে বাদ দিব, তো বড় দৈর্ঘ্য থেকে এই ছোটটা বাদ দিয়ে দিব। এটা তো আমাদের লাগবে কি, এতটুকুর মান, এতটুকুর মান দরকার আছে, ঠিক আছে না? এই মানটা এখন বের করি। এই মানটা কিভাবে বের করবা, এটা হলো ডি,
মধ্যবর্তী কোণ থিটা দেয়া আছে, তাহলে তোমার এই যে এতটুকুর মান বের করতে হবে। যে অবশিষ্ট মানটা পেয়েছে ওটার মান হচ্ছে ডি। হ্যাঁ, অবশিষ্ট মান হলে গিয়ে এই যে না, অবশিষ্ট মান ডি না, অবশিষ্ট মান হলে গিয়ে তোমার অবশিষ্ট না এটা, আরে ডি হলে গিয়ে অবশিষ্ট না, মানে ডি হলে গিয়ে ডাইপোল, যে ছোট এই মানটা। দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব, সেপারেশন। ঠিক আছে, বুঝতে পারছো? আরেকবার বলবেন? আচ্ছা, এই ডিটা হলো গিয়ে এই ডাইপোল আছে না, এই দুইটা চার্জের মধ্যবর্তী দূরত্ব, এটা তো কনস্ট্যান্ট, এটা সব চার্জের ক্ষেত্রে এরকম, ডি ধরে নাও, ওই যে 10⁻⁻10 মিটার ধরে নাও, বা 1 অ্যাংস্ট্রম মিটার। হ্যাঁ, সো এটা হলো গিয়ে, এটা কোনো ইয়া না, অবশিষ্ট দৈর্ঘ্য না, এটা কোনো বিয়োগফল না, কিন্তু আবার ভাইবা নিও না যে এই দুইটার বিয়োগফল হলো গিয়ে ডি, না, এই দুইটার বিয়োগফল হলো গিয়ে এই এতটুকু, এতটুকু। আমি আরেকবার লাস্ট বলতেছি, দেখো আরেকবার বলতেছি, হ্যাঁ, এই তো বুঝছি, এটা এটা বুঝতে বুঝছি। পারছো? আচ্ছা ঠিক আছে, তো এই দুটার হ্যাঁ, দূরত্ব এটা হলো কি বুঝতে পারছি। এতটুকু। তো এটার মান কিভাবে বের করতে পারি, একটু চিন্তা করি। মানটা দেখো, এটা যদি ডি হয়, এটা যদি থেটা হয়, তাহলে এটা অতিভুজ, আর প্যারালাল লাইন মানে এটা 90 ডিগ্রি, তাহলে এই দৈর্ঘ্যটা কত হবে? ডি কস থেটা। হ্যাঁ, এটা হলো কি ডি কস থেটা। সো ডি কস থেটার মান কি? এই যে এটা আর মাইনাস মাইনাস আর প্লাস অ্যাপ্রক্সিমেটলি ডি কস থেটা। এবার আসি যে, দাঁড়াও 1 মিনিট। এবার দেখো, ডি কস থেটা, এটা কি জিরোর কাছাকাছি না? ডি কস থেটা জিরোর কাছাকাছি না? আচ্ছা দাঁড়াও 1 মিনিট, এই জায়গায় তাকাও তাহলে, এই জায়গা দিয়ে তাকাও, তাহলে আরো ভালো বুঝতে পারবা। দেখো, এটা হলো গিয়ে আমাদের আর প্লাস, এটা হলো গিয়ে আর মাইনাস। ঠিক আছে, তো এই দুটো যদি জিরো এর কাছাকাছি হয় বা অনেক ছোট হয়ে যায়, অনেক ইগনোর করে দিতে পারি আমরা, তখন এই দুইটা লাইনকে এই যে এটা ধরে নিতে পারো, যেটা আমরা একটু আগে ধরে নিচ্ছি প্যারালাল লাইন। হ্যাঁ, প্যারালাল লাইন, ওখানে মিলে যাবে। হ্যাঁ মিলে যাবে, ধরে নাও। তো মিলে গেলে এটা স্কোয়ার, আর এটা সরি, এটা এটা গুণ করলে কত আসবে? এইটাই তো দুইবার গুণ করা হলো, আর প্লাস আর আর মাইনাস গুণ করলে কি এই একই জিনিসকে দুইবার গুণ করা হলো না? তো আমরা ধরে নিচ্ছি অ্যাভারেজ হলো কি আর আর স্কোয়ার, আর এই প্রত্যেকটা আসলে আর এর সমানই হবে। ব্যাপারটা হলো গিয়ে তোমার ওই যে ছোট কেস, ছোট মানে অনেক ছোট, তখন এটা সম্ভব, রিয়েল লাইফে সম্ভব না, মানে রিয়েল মানে বড় বড় ক্ষেত্রে সম্ভব না, ছোট ক্ষেত্রে সম্ভব, মাইক্রো স্কেলে। ঠিক আছে, তো এই দেখো এখন আমরা সাবস্টিটিউট করে দিব, আর মাইনাস ইন্টু আর প্লাস আর স্কোয়ার বসায় দাও, আর মাইনাস মাইনাস আর প্লাস ডি কস থেটা বসায় দাও, তাহলে আমাদের কি আসতেছে? পটেনশিয়াল ডি কস থেটা আর স্কোয়ার। আর এখানে জাস্ট একটু বলে দেই যে এটাকে পি লেখা যায়, কারণ কিউ আর ডি এর গুণফলকে বলা হয় পি, ডাইপোল মোমেন্ট, যেটা আগের ক্লাস দেখলে বুঝতে পারবা। দ্যাটস ইট, শেষ হয়ে গেল আজকের এইটা। এখন মনে হয় আর কিছুই নাই, আর একটা হালকা পাতলা কিছু থাকতে পারে, দেখি তো কি আছে। এখানে কি কোনো প্রবলেম আছে নাকি? নাই? না, প্রবলেম নাই। ওকে, শেষ। এটা হলো ইকুই পটেনশিয়াল সারফেস, সম পটেনশিয়াল বিশিষ্ট সারফেস, মানে প্রত্যেক পয়েন্টে পটেনশিয়াল সমান। দেখো একটা পয়েন্ট চার্জ, এখান থেকে তুমি ডি ডিস্টেন্সে গেলা, তো এখান থেকে ডি ডিস্টেন্স কয় ভাবে যাওয়া যায়? এদিকে যেতে পার, দাঁড়াও মাউস ফ্রিজ হয়ে যায়, 1 মিনিট। ডি ডিস্টেন্স তুমি এদিকে যেতে পারো, ডি, এখানেও তো ডি ডিস্টেন্স আছে, হ্যাঁ এখানে তো ডি ডিস্টেন্স আছে, এখানেও ডি ডিস্টেন্স আছে, এখানেও ডি, সব জায়গায় এরকম ডি আছে না, সমান ডি। আর যেহেতু এটা স্কেলার, এটা কোনো দিক ম্যাটার করে না, প্রত্যেক পয়েন্টের পটেনশিয়াল সমান, সম হাইট সম দূরত্ব বিশিষ্ট, এটাকেই বলা হচ্ছে ইকুই পটেনশিয়াল সারফেস। দেখো এখান থেকে একটা তুমি সার্কেল কল্পনা করো, সার্কেল বা একটা সারফেস, একটা স্ফিয়ার কল্পনা করো, 3 ডাইমেনশনের ক্ষেত্রে স্ফিয়ার, স্ফিয়ারের প্রত্যেকটা পয়েন্টে পটেনশিয়ালের মান সমান না, কারণ কেন্দ্র কেন্দ্র থেকে সমদূরে, এই যে ইকুই পটেনশিয়াল সারফেস। তারপর দেখো একটা কনস্ট্যান্ট ফিল্ড আছে, প্যারালাল ফিল্ড, প্যারালাল ইলেকট্রিক ফিল্ড আছে। তো ইলেকট্রিক ফিল্ডের কারণে যে কোনো পয়েন্টে পটেনশিয়ালের মান তো বের করতেই পারবা, জাস্ট ইন্টিগ্রেট করে দিবা, হ্যাঁ ইন্টিগ্রেট করে দিবা, সরি ডিফারেন্সিয়েট করে দিবা, সরি, পটেনশিয়ালকে ডিফারেন্সিয়েট করলে ফিল্ড পাওয়া যায়, আর ফিল্ডকে ইন্টিগ্রেট করলে পটেনশিয়াল পাওয়া যায়। হ্যাঁ, তো ইন্টিগ্রেট করে দিবা, এখানে যে ফিল্ডের মান সেখানে ইন্টিগ্রেট করে দিবা, তখন দেখবা যে এই পয়েন্টের ফিল্ডের মান সেম, এই পয়েন্টের ফিল্ডের মান সেম, এখানে ইলেকট্রিক ফিল্ডের মান সেম না। দেখো ব্যাপারটা দেখো, প্যারালাল ফিল্ড লাইন, একটা ফিল্ড লাইন আছে, তো এই পয়েন্টের ফিল্ড ইলেকট্রিক ফিল্ডের মান যা, এই পয়েন্ট ইলেকট্রিক ফিল্ডের মান তাই। তো ফিল্ডের মান জি। যেহেতু সমান, হ্যাঁ। তাহলে এই প্রত্যেকটা পয়েন্টে পটেনশিয়ালও সমান। হ্যাঁ, এরকম একটা তুমি সমান লাইন টানো, এই প্রত্যেকটা লাইনের পটেনশিয়াল সমান, এটাকে বলা হচ্ছে ইকুই পটেনশিয়াল। এইখান থেকে তুমি একটা কাজ করো, এরকম একটা সুন্দর একটা স্লাইস কেটে নাও,
স্লাইস কাটলা, দেখলে যে এরকম একটা সারফেস পাইলা, এই সারফেসের প্রত্যেকের পটেনশিয়াল সমান হবে। স্লাইসটা যে আমাদের এখানে দেখলে বাঁকা মনে হচ্ছে, কিন্তু বাঁকা না, এটা সমান। আর সমান বলতে কি বুঝাচ্ছি, ইলেকট্রিক ফিল্ডের সাথে প্যারালাল, ইলেকট্রিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার, সরি, ইলেকট্রিক ফিল্ডের সাথে পারপেন্ডিকুলার। ব্যাপারটা কেমন আরেকবার বলি। এই যে দেখো, তোমার এই যে পটেনশিয়াল সারফেস, ট্যানজেন্ট টানো এখান থেকে, ট্যানজেন্ট, এই ট্যানজেন্টটা কি ফিল্ড লাইনের সাথে স্পর্শক না, লম্ব না? হ্যাঁ লম্ব। তারপর এখানে তুমি একটা সারফেস টানো, এটা কি ফিল্ড লাইনের সাথে স্পর্শক না? হ্যাঁ লম্ব। এটা একটা বৈশিষ্ট্য যে ইকুইপটেনশিয়াল সারফেস ফিল্ড লাইনের সাথে সবসময় লম্ব থাকবে। আর ডাইপোলের ক্ষেত্রে এটা একটু বুঝতে তোমার অসুবিধা হবে। বুঝতে কি, দেখো, দুইটা চার্জের কারণে এখানে নেট ফিল্ডটা একটু অন্যরকম, মানে এদিকে একটা অন্যরকম ফিল্ড পজিটিভ, আর এদিকে নেগেটিভ ফিল্ড, দুইটা প্রায় ক্যান্সেল আউট হয়ে যায়। তাই এখানে ফিল্ডের মান একটু অন্যরকম, আবার এখানে ফিল্ডের মান একটু অন্যরকম। তো দুইটা ফিল্ডের মান ব্যালেন্স করতে হইলে আমাদেরকে অবশ্যই ডিস্টেন্সের পার্থক্য থাকবে না? ধরো এইখান থেকে বেশি দূরে ফিল্ড পাইলাম এক্স, আর এইখানে এই চার্জের প্রভাবে এখানে ফিল্ডের মান পাইলাম এক্স। তো এই এক্স হওয়ার কারণে এখানে যা পটেনশিয়াল, আর বেশি দূরত্বে গেলে সেম পটেনশিয়ালই পাবো। তো দেখো এই ক্ষেত্রে মানে সার্কেলটা একটু অন্যরকম লাগতেছে। এর মানে দেখছো, এই ডাইপোলের ক্ষেত্রে পটেনশিয়ালটা একটু অন্যরকম, মানে ইকুইপটেনশিয়াল। সব ক্ষেত্রে তো দূরত্ব সমান, মানে ছোট, মানে ছোট হ্যাঁ থেকে সব বড় ক্ষেত্রে। দিকে গেলে। এখন তোমার কোশ্চেন আসতে পারে সব ক্ষেত্রে তো দূরত্ব সমান, তাহলে পটেনশিয়ালের মানে সারফেসটা এরকম সিমেট্রিক, মানে অ্যাসিমেট্রিক কেন হলো, এরকম অন্যরকম কেন হলো? ব্যাপারটা এই যে এরকম, দেখো যে হ্যাঁ, হ্যাঁ। আরেকটা চার্জ আছে, এই যে আরেকটা চার্জ, মাইনাস চার্জের কারণে পজিটিভ চার্জ আছে এখানে, তো ওর কারণে কি নেট ইলেকট্রিক ফিল্ডটা ব্যালেন্স হয়ে যাবে না কিছুটা? তো ব্যালেন্স হলে ইলেকট্রিক ফিল্ডের মান কমে যাচ্ছে না? ইলেকট্রিক ফিল্ডের মান যখন কমে যাচ্ছে, তো আমাকে একটু কাছে আসতে হবে। কাছে আসলে এখানে পটেনশিয়ালের মানটা যেটা আসবে, সেখানে পাওয়ারফুল ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে, মানে একটু স্ট্রং ইলেকট্রিক ফিল্ডের ক্ষেত্রে এখানে কোনো চার্জের প্রভাব নেই, সেখানে একটু বেশি দূরে গেলেও সেম পটেনশিয়াল পাওয়া যাবে। তো এই জিনিসটা এই জন্য এরকম হয়েছে, ঠিক আছে? আচ্ছা এবার দেখি। হ্যাঁ, এই যে ইকুইপটেনশিয়াল সারফেস 3D এর মধ্যে দেখাইলাম, এই দেখো পটেনশিয়াল। তো দেখো প্রত্যেকটা রিং হলো গিয়ে একটা ইকুইপটেনশিয়াল সারফেস, ঠিক আছে? এগুলো প্রত্যেকটা ইকুইপটেনশিয়াল সারফেস। শেষ, আজকের ক্লাসটা শেষ। এখন তোমার যদি কোনো কোয়েশ্চেন থাকে বলতে পারো, তাহলে আমি রেকর্ডিংটা অফ করে দিই, এরপর থাকলে বলতে পারো। তোমার কি এখন কোনো কোয়েশ্চেন আছে যেটা মানে পরবর্তীতে মানুষের উপকারে আসবে? আচ্ছা নাই মনে হয়, আমি রেকর্ডিংটা অফ করে দিই আগে। হ্যাঁ রেকর্ডটা বন্ধ করে দিই, ঠিক না, আছে। ওটা নিয়ে আমরা আলাদা করে